অন করে বসবেন, যাতে আমি আপনাদেরকে দেখতে পাই, আপনারা আমাকে দেখতে পান, যাতে দেখতে পাই যে কারা কারা দুষ্টুমি করতেছে, কারা কারা পড়তে বসছে। হেভি ঠান্ডা পড়েছে, সবাই শীতের কাপড় পরে বসেন, না হলে দেখবেন যে ক্লাসের মাঝখানে মনোযোগ দিতে পারতেছে না, ঠান্ডায় হাত পা ঠান্ডা হয়ে গেছে। একটু শক্ত সামর্থ্য হয়ে বসেন। ওকে, সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার টুডেস ম্যাথ সেশন। অলরেডি লাস্ট ক্লাসে আমি আমার পরিচয় দিয়েছি, যারা ছিলেন তারা অলরেডি দেখেছেন, যারা নাই বা ছিলেন না নতুন জয়েন করেছেন তাদের জন্য আমি আবার বলি, আমার নাম কাজী গোলাম মাহবুব। আপনারা আমাকে মাহবুব স্যার বলেই সম্বোধন করতে পারেন। আমি এক্স ক্যাডেট কুমিল্লা ক্যাডেট কলেজ 2009 থেকে 2015 পর্যন্ত কুমিল্লা ক্যাডেট কলেজে আমি পড়াশোনা করেছি। এরপর কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে বের হয়ে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, চুয়েট যেটাকে বলে, ওইটা থেকে আমি আসলে বিএসসি কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। এখন অন্যান্য কাজের পাশাপাশি আপনাদের সাথে টুকটাক সময় দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমাদের গত ক্লাসে আমরা ক্লাসের রুলস গুলো সম্পর্কে কিছু কথা বলেছিলাম, খুবই বেসিক চারটা নিয়ম। 1 নাম্বার, ক্যামেরাটা অন রাখা। 2 নাম্বার, মাইক্রোফোন আমাদের যখন অপ্রয়োজন প্রয়োজন হবে না তখন মাইক্রোফোনটা অফ রাখা। 3 নাম্বার, অনেকে দেখি মেসেজ দিচ্ছে। আচ্ছা, একজন লিখছে হোয়াট ইজ মাই কিছু ফেভারিট সাবজেক্ট। আচ্ছা, আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, পদার্থবিজ্ঞান। আমার বাংলা খুব ভালো লাগে, বাংলা আমার খুব পছন্দের সাবজেক্ট, আমি বাংলা পড়তে খুব পছন্দ করি। আহ, গল্প, কবিতা, উপন্যাস, আই লাভ টু রিড। আমি প্রচুর গল্প বই, বইটি বলেন, লেখকের বই পড়েছি আমার বাসায়। আই হোপ যখন আপনার রেগুলার ক্লাস টাস হবে আমি বাসায় দেখাতে পারবো। আমার বাসায় 3-4টা হচ্ছে বড় বড় শেলফ আছে, পুরো 4টা শেলফ ভর্তি বই। এবং বেশিরভাগ বই আমার আসলে পড়া হয়ে গেছে, ওইখানে প্রায় 800-900 থেকে 1000-এর কাছাকাছি বই আছে। সো আই হ্যাভ রেড এভরিথিং। এখন পড়ার সময় হয় না, বাট যখন ছিল, যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম, তখন আসলে সময় ছিল এবং বই পড়েছি। কয়েকদিন আগেও লাইব্রেরিতে গিয়ে প্রায় 2-3 হাজার টাকার বই কিনে নিয়ে আসা হয়েছে। সো আই লাভ টু রিড। আমার বাংলা পড়তে খুব ভালো লাগে, উপন্যাস পড়তে খুব ভালো লাগে। আর পাশাপাশি ফিজিক্স, আপনি যদি সরাসরি সাবজেক্টের কথা বলেন, পড়াশোনার সাবজেক্ট পদার্থবিজ্ঞান, ফিজিক্স ইজ ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট। সাথে ফিজিক্সের মধ্যে তো ম্যাথ আছেই, তো ম্যাথ তো আসলে সব জায়গায় চলে আসে। ম্যাথ হচ্ছে একটা কমন সাবজেক্ট, যেটা কিনা আপনি সব জায়গায় পাবেন। ফিজিক্সে পাবেন, কেমিস্ট্রিতে পাবেন, বায়োলজিতে পাবেন। আপনার জীবনে আপনি যাই করেন না কেন, গণিত আপনাকে পিছু ছাড়বে না। যখনই গণিত পড়বেন আমার কথা মনে পড়বে। হ্যাঁ বলেন, একজন হাত তুলেছেন, বলেন স্যার কি বলবেন। স্যার, তাহলে কি আপনি কবিতা কবিতাও লিখতে পারেন কবির মতো? কবিতা তো সবাই লিখতে পারে, এখন ভালো লিখতে পারি কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কবিতা তো সবাই লিখে, তাই না? এখন আপনি যদি বলেন যে আহ আচ্ছা, আমরা ম্যাথ ক্লাসটা ফিরে যাই, কবিতার কথা পরে বলবো। আচ্ছা, আমাদের প্রথমত ক্যামেরাটা অন রাখা, আমাদের মাইক্রোফোনটা ব্যবহার করা, হ্যান্ড রেজ করার অপশনটা আমরা গত ক্লাসে বলেছিলাম। আর সর্বশেষ হচ্ছে একটু খাতা কলম রাখবেন, কারণ দুই একটা তথ্য উপাত্ত আমরা বলবো যেগুলো কিনা আসলে আসলে ইম্পর্টেন্ট, এগুলো পরবর্তীতে কাজে লাগবে। ওকে, চলেন আমরা স্যার, আজকে। বলেন। স্যার সেদিন খুঁজেন আপনার জিকে ক্লাস হয়েছিল, আপনি যে বলেছিলেন এই টার্জেট সেটা দিয়ে দেবেন, পিডিএফ দিয়ে দেবেন। পিডিএফ এটা পিডিএফ কবে দেবেন? পিডিএফ জিকে ক্লাসের পিডিএফ আমাদের যারা যেই গ্রুপগুলো আছে, যারা যারা অলরেডি আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছে, আমাদের গ্রুপগুলোতে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে ভগ্নাংশ, যেটা কিনা আমরা ইংরেজিতে ফ্র্যাকশন বলি। যারা ইংলিশ ভার্সন আছেন জেনে দেখেন, ইংরেজিতে আমরা বলি ফ্র্যাকশন, বাংলায় বলি আমরা ভগ্নাংশ। ঠিক আছে, ফ্র্যাকশন ফ্র্যাকশন। এখন ফ্র্যাকশন বানান কি? ফ্র্যাকশন বানান হচ্ছে FRACTION, এই হচ্ছে ফ্র্যাকশন। ঠিক আছে, আমার হাতের লেখা খুবই অসুন্দর বলবো না, কিন্তু খুব একটা সুন্দরও না। সো নিজ দায়িত্বে ক্ষমা করে নেবেন। ফ্র্যাকশন, FRACTION, ফ্র্যাকশন। এই হচ্ছে আমাদের ইংলিশ ভার্সনের জন্য। এখন ভগ্নাংশের বেসিক বা ফ্র্যাকশনের বেসিক অলরেডি আপনারা আসলে সব জায়গায় পড়ে ফেলেছেন। এটা একেবারে নতুন করে বলার কোনো কিছু নেই। তারপরেও আমরা এর ভিতরেও অনেক কিছু জানার চেষ্টা করব। আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই, বাংলা ইংলিশ দুই ভাষার জন্য আছে, একটু দেখে নেন কি বলছে। আমি একটু বাংলায় আগে বলি, এরপর ইংরেজিতে বলছি। বাংলা হচ্ছে, কোনো বস্তুকে কয়েকটি সমান অংশে তথা দুই বা ততোধিক ভাগে যদি ভাগ করা যায়। যে কোনো একটা বস্তুকে যদি আমি একের অধিক ভাগে ভাগ করি, এক মানে কিন্তু সম্পূর্ণ, এটা জানেন তো। আমি যদি আপনাকে বলি এখানে কলম কয়টি কলম, আপনি কি বলবেন? একটি কলম। এক হচ্ছে
সম্পূর্ণ জিনিসটাকে এক অংশ বোঝায় বা ওয়ান পার্ট বোঝায়, দ্য হোল পার্টকে এক পার্ট বোঝায়। ভগ্নাংশ বলেন ফ্র্যাকশনের দিকে এক অংশ বা সম্পূর্ণ অংশকে সবসময় এক ধরা হয়, মনে থাকবে। এক মানে সম্পূর্ণ অংশ। এখন যে কোনো একটা জিনিসের একের অধিক, এটা তো সম্পূর্ণ একটা আছে, এটাকে যদি আমি ভেঙে দুই টুকরা করে ফেলি, তিন টুকরা, চার টুকরা, পাঁচ টুকরা, কয়েক ভাগে ভাগ করে ফেলি, যখনই ভাগ করতে থাকবো প্রত্যেকটা অংশকে এক একটা ছোট ছোট খণ্ড বলা হয় বা ছোট ছোট পার্ট বলা হয়। এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের ভগ্নাংশ। আমি যদি বাংলায় বলি, কোনো বস্তুকে কয়েকটি সমান অংশে তথা দুই বা ততোধিক ভাগে যদি ভাগ করি, তার খণ্ড অংশগুলোকে সমস্তটার ভগ্নাংশ বলা হয়। মানে আমি যদি এই কলমটাকে ভেঙে পাঁচ টুকরা করি, তাহলে আপনি বলবেন না এই পাঁচ টুকরা এই কলমটিরই তো পাঁচ টুকরা, এই পাঁচ টুকরা নিশ্চয়ই কি আমার ল্যাপটপের হয়ে যাবে না, বা আমার জামার এই পাঁচ টুকরা হবে না। কলমটাকে ভাঙলে কলমের সম্পূর্ণটারই পাঁচ টুকরা এই কলমটা। একইভাবে আমি যদি বলি when an object is divided into two or more equal parts, then each parts are called the fraction of the whole object. একটা বস্তুকে যদি ভেঙে একের অধিক অংশে ছোট ছোট করে ভাগ করে ফেলি, then each and every parts of that whole thing will be called the fraction of the object. সম্পূর্ণ অবজেক্টটার ছোট ছোট অংশগুলোকে ফ্র্যাকশনস বলা হবে। ঠিক আছে, একটা দুটো এক্সাম্পল দেখি। উদাহরণস্বরূপ, এটা তো আপনারা সবাই জানেন, যেমন বাংলাতে উদাহরণ আমি বলি 3/2, 7/3, 12/5, 1.25। ইংরেজিতে যেটাকে আমরা 1/3। একটা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বাংলাতে যখন আমরা বলি তখন নিচেরটাকে আমরা আগে বলি, এটাকে আপনি কি বলবেন? ডেফিনেটলি বলবেন 3/2, তাই না? বাংলাতে, বা 7/3, বা 12/5 এভাবে বলি। বা যখন আমরা এটাকে ইংরেজিতে বলি, তখন উপরেরটা মানে নিউমারেটরটাকে আমরা আগে বলি, আমরা এটাকে বলবো 1/3। 1/3 মনে থাকবে। বাংলায় বললে নিচেরটা আগে উপরেরটা পরে, এটাকে আমরা বলবো, যদি এটাকে আমরা বাংলায় বলি এটাকে বলবো আমরা 3/2। আর ইংরেজিতে বললে আমরা বলবো 1/3, উপরেরটাকে। আর যদি এটা কি কথার কথা, যদি আমি এই 3/2 এটাকে যদি আমি ইংরেজিতে বলি, তাহলে আমরা এটা বলবো 2/3। 2/3। মনে থাকবে এটা? আশা করি এই ব্যাপারটা মনে থাকবে। এই আমি যখন বললাম যে এই ইংরেজিতে যে উপরেরটাকে আগে বলে নিচেরটাকে পরে বলে, এই জিনিস আমি ক্যাডেট কলেজে যাওয়ার পরে জানছি, এর আগে আমি জানতাম না, কারণ ইংরেজিতে আমাকে কেউ বলে নাই। সো এই ব্যাপারটাও জেনে রাখা ভালো। বাংলা, আপনি বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন ডাজেন্ট ম্যাটার, এটা সবার জন্যই প্রযোজ্য। ওকে, এখন এখানে একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন। আমাদের এখানে ভগ্নাংশটা দুই ভাগে লেখা হয়েছে, দেখেন তো। একটা হচ্ছে এরকম, আহ, বাংলায় আমরা এটাকে হর এবং লব বলি, ইংরেজিতে বলি হচ্ছে নিউমারেটর এন্ড ডিনোমিনেটর। আমি বানানটা দেখাই দেবে, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর। আরেকটা এক ধরনের লেখা দেখেছি, দেখেন এখানে ডেসিমেল বা দশমিক দিয়ে আমরা লিখেছি। এইটাও কিন্তু একটা এক টাইপের ফ্র্যাকশন, এক টাইপের ভগ্নাংশ। তার মানে ভগ্নাংশ আমরা সরাসরি দশমিক দিয়ে লিখতে পারি, অথবা নিউমারেটর ডিনোমিনেটর মানে হর লব দিয়েও লিখতে পারি। এটার উপর ভিত্তি করে আমরা আসলে ভগ্নাংশকে বা ডেসিমেলকে দুই ভাগে ভাগ করি। দেখেন কিরকম ঘটনাটা কি। সাধারণত ভগ্নাংশ আমরা যেগুলো জানি বা ডেসিমেল জানি, ডেসিমেলকে, হ্যাঁ জোবাইর বলেন। স্যার, আপনি যে এখন বলছিলেন হরলবকে ইংরেজিতে কি বলে, সেটার স্পেলিংটা যদি একটু বলতেন। আচ্ছা, আমি এখন দেখা দিচ্ছি, একটু একটু পরে এখানে আসবে, সমস্যা নেই, এটা আসবে, স্পেলিং গুলো আসবে। ওকে স্যার। টাইপস অফ ফ্র্যাকশন বা ভগ্নাংশের প্রকারভেদ কয় ধরনের। ফ্র্যাকশন সাধারণত দেয়ার আর টু টাইপস অফ ফ্র্যাকশন। একটাকে বলি আমরা সাধারণ ভগ্নাংশ, ইংরেজিতে বলে সিম্পল ফ্র্যাকশন। আরেকটাকে বলি আমরা দশমিক ভগ্নাংশ, ইংরেজিতে যেটাকে বলে ডেসিমেল ফ্র্যাকশন। ঠিক আছে, জেনারেলি ফ্র্যাকশনস আর টু টাইপস, বা ভগ্নাংশ দুই প্রকার: সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। ইংরেজিতে সাধারণ ভগ্নাংশকে বলে সিম্পল ফ্র্যাকশন, আর দশমিক ভগ্নাংশকে বলা হয় ডেসিমেল ফ্র্যাকশন। একটু আগে আমরা যে চিহ্ন লিখেছিলাম, যেমন সাধারণ ভগ্নাংশের উদাহরণ হতে পারে এই যে 3/2, 5/3, 2/5, এইগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশের এক্সাম্পল। হোয়াট অ্যাবাউট ডেসিমেল ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ? এটা হচ্ছে 1.25, 3.1416। যখনই আমরা এরকম উপরে নিচে হরলব বা নিউমারেটর ডিনোমিনেটর না দিয়ে সরাসরি দশমিক অথবা ফ্র্যাকশন দিয়ে আমরা একটা কিছু লিখি, ওটাকে বলে আমরা ফ্র্যাকশন বা ডেসিমেল ফ্র্যাকশন। আর এভাবে লিখলে, যখন আমরা নিউমারেটর ডিনোমিনেটর অথবা হরলব দিয়ে লিখি, এটাকে বলি আমরা সাধারণ ভগ্নাংশ। স্যার, বলেন প্লিজ।
ডেসিমাল ফ্র্যাকশনের যে আপনি এক্সাম্পল দিলেন 3.1416, এটা কি পাইয়ের ভ্যালু? এটা হচ্ছে পায়ের ভ্যালু, গুড, ভেরি গুড, এটা হচ্ছে পায়ের ভ্যালু। পাই কি জিনিস? পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট সংখ্যা বা নাম্বার। মূলত এটা হচ্ছে 22/7। আপনি যদি 22কে 7 দিয়ে ভাগ করেন তাহলে এই ধরনের একটা ভ্যালু পাওয়া যায়, 3.141, এরকম 15, এরকম করে 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 অসীম পর্যন্ত, আপ টু ইনফিনিটি চলমান। এটা কখনো রিপিট হবে না। এটা হচ্ছে পাইয়ের একটা ভ্যালু। দিস ইজ এ ভেরি স্ট্রেঞ্জ নাম্বার। এটা নিয়ে, পাই নিয়ে আসলে অনেক কিছু চিন্তা করা যায়। পাই নিজেই একটা আলাদা জগৎ। সো আজকে ওদিকে না যায়, ওদিকে গেলে আমাদের ভগ্নাংশ বা ফ্র্যাকশন এক পাশে পড়ে যাবে, পাই নিয়ে কথা বলতে হবে সারা জীবন। পাই নিয়ে সারা জীবন কথা বললেও পায়ের আসলে ব্যাপারটা শেষ হবে না, ঠিক আছে? বাট দিস ইজ এ গুড ক্র্যাপ, আব্দুর রহমান, গুড, ভেরি গুড। দিস ইজ দ্য ভ্যালু অফ পাই। জেনারেলি পায়ের ভ্যালু অনেক বড় হয়, কিন্তু আমরা ম্যাথ করার জন্য ওই 3.1416 বা 3.14 এতটুকু নিয়েই ম্যাথটা করি, এর বেশি আসলে নিই না। তো সিনিয়র ক্লাসে উঠলে আরো বেশি নিবেন। এখন দেখেন, ভগ্নাংশ তো বা ডেসিমাল টু টাইপসের, এটা তো আমরা অলরেডি যা ধারণা, একটু একটু এক্সাম্পল গুলো ক্লিয়ারলি দেখি। এখন আসি, দেখেন, যদি আমরা হর এবং লবের মাধ্যমে যখন একটি ভগ্নাংশ প্রকাশ করা হয় তাকে সাধারণ ভগ্নাংশ বলা হয়। যেমন 11/6, 9/5, 4/1। এখন ওই যে হর এবং লবের ইংরেজি কি? নিউমেরেটর। নিউমেরেটর হচ্ছে লব, আর ডিনোমিনেটর হচ্ছে হর। এটা আপনারা যারা বাংলা ভার্সন আছেন তারা চাইলে নোট করে নিতে পারেন। নিউমেরেটর মানে হচ্ছে লব, যেটা উপরে থাকে, আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর, যেটা নিচে থাকে। সহজভাবে মনে রাখতে পারেন, ডিনোমিনেটর ডি দিয়ে, ডিনোমিনেটর ডি দিয়ে ডাউন, তার মানে নিচে যেটা থাকে সেটাই ডিনোমিনেটর। ডান। আমি এই জিনিস ক্যালকুলেট করে যাওয়ার পরে কোনটা নিউমিনেটর কোনটা ডিনোমিনেটর এই জিনিস আমার মনে রাখতে রাখতে পাগল হয়ে যেতাম, খালি কনফিউজ হইতো, পেস লাগাই ফেলতাম কোনটাকে কি বলে। পরে খুঁজে খুঁজে বের করছি যে এত কিছু মনে রাখা দরকার নাই। ডিতে ডিনোমিনেটর, ডিনোমিনেটর ডিতে থাকে, ডাউনে থাকে ডিনোমিনেটর, ডি আর ডাউন সেম জিনিস। এইভাবে নিজের মতো মনে রাখছি। তো আমি যেভাবে মনে রাখছি আপনাকে ওভাবেই করতে হবে, সমস্যা নেই, বাট আপনারটা আপনি ওয়েটা বের করে ফেলতে পারেন যে আসলে কিভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে? সো ইফ বোথ দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর অফ ফ্র্যাকশনস আর ইন্টেজার্স। ইন্টেজার মানে কি? ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন দেখেন তো, আমি সরাসরি যদি বলি, উপরে যদি বলি, এই যে উপরে 6 আছে, নিচে 11 আছে, 6, 11 দুইটাই পূর্ণ সংখ্যা না? ইন্টিজার না? এখানে কোনো ডেসিমেল, ভগ্নাংশ এরকম কোনো কিছু আছে? আমি কি লিখছি উপরে যে 6.5, নিচে 11.2, এরকম কোনো কিছু লিখছি? লিখি নাই তো। 6 নিজে একাই একটা পূর্ণ সংখ্যা, 11 নিজে একাই একটা পূর্ণ সংখ্যা। ইন্টিজার এটার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাও আপনারা লিখে রাখতে পারেন। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে হোল নাম্বার, যেটাতে কোনো ভাঙা নাই, আচ্ছা ফ্র্যাকশন স্যার, নাই, ভাঙচুর নাই। হ্যাঁ বলেন। আপনি যে লিখছেন 6.5/11.2, এটা কি হয় না? হ্যাঁ হয়, হবে না কেন? ওটা কমপ্লেক্স ফ্র্যাকশনের দিকে চলে যায়, আমরা কমপ্লেক্স ফ্র্যাকশনে যাব না, আমরা সিম্পল ফ্র্যাকশনে আসি। হ্যাঁ হবে, হবে না কেন? অবশ্যই হবে। ওকে, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আপনারা এটাও চাইলে নোট করে রাখতে পারেন। সো if both the numerator denominator of a fraction are integer, it is called the simple fraction। যেমন এই যে 3/11, 5/7, ওই যে প্রত্যেকটা শর্ট প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে নিজেই হচ্ছে ইন্টিজার বা নিজেই পূর্ণ সংখ্যা। ওকে, এর পরের পার্টটা দেখি। মানে এইটারই এখন আমরা তো দুইটা জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে সিম্পল ফ্র্যাকশন, যেটা কিনা আমাদের আহ সাধারণ ভগ্নাংশ, আর একটা পড়েছিলাম আমরা দশমিক ভগ্নাংশ, যেটা কিনা ডেসিমাল ফ্র্যাকশন। তাহলে উপরেরটা যদি আমাদের সিম্পল ফ্র্যাকশন না বা সাধারণ ভগ্নাংশ হয়, নিচেরটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। এটা কি? পূর্ণ সংখ্যার পর দশমিক বসিয়ে যে ভগ্নাংশ প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। এই যে উপরে আমরা 5.5 লিখলাম, 11.2 লিখলাম, প্রত্যেকটা সংখ্যার পর আমরা দশমিক দিয়ে লিখেছি, প্রত্যেকটা নিজেই এক একটা দশমিক সংখ্যা বা ডেসিমেল ফ্র্যাকশন, ডেসিমেল নাম্বার। তো ডেসিমেল নাম্বার দিয়ে বা দশমিক সংখ্যা দিয়ে যে ভগ্নাংশ প্রকাশ করে সে নিজে একটা দশমিক ভগ্নাংশ হয়ে যায়। পূর্ণ সংখ্যার পর দশমিক বসিয়ে যে ভগ্নাংশ প্রকাশ করে তাকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন 3.57, 0.97, 23.25 ইত্যাদি। If a fraction is expressed by placing a decimal after the whole number, it is called the decimal fraction. Example 3.57, 0.07, 0.97, 23.25, এই টাইপের। এখানে একটা কথা বলি, এই যে 3.57, এইটাকে কেউ কখনো 3.57 বলবেন না। দশমিকের পরে সংখ্যাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বলতে হয়, 3.57, ঠিক আছে? কখনোই এটা বলা যাবে না যে যে আমি লিখলাম 3.1415, কখনোই বলবেন না 3.1415, এটা বলা যাবে না। বলতে হবে 3.1415। ইংরেজি ক্ষেত্রেও সেম, 3.1415 বলা যাবে না, 3.1415। এরকম করে ডেসিমেলের পরের বা ভগ্নাংশের পরে যে সংখ্যাটা থাকে
সরি, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে প্রত্যেকটাকে আলাদা 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 ভাবে উচ্চারণ করতে হয়। ওইভাবে বললে আপনার ভুল হয়ে যাবে ব্যাপারটা এরকম না, কিন্তু দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। এটা খুবই মানে অদ্ভুত রকমের শোনায়, এবং এটা আসলে ভালো প্র্যাকটিস না। আপনি যদি ভাইভা থেকে কখনো বলেন যে এটা হচ্ছে 3.1451, তাহলে তখনই আপনাকে আসলে একটা আপনার সম্পর্কে ব্যাড একটা ইমপ্রেশন তৈরি হবে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আমরা তাড়াহুড়াতে অনেক সময় বলে ফেলি, কিন্তু এটা আসলে ঠিক না। এটা আসলে প্রপারলি বলাটাই উচিত। মনে থাকবে সবার, এই জিনিসটা আমরা প্রপারলি ব্যবহার করব, Yes, প্রপারলি বলার sir. চেষ্টা করব। ওকে, এখানে আমরা কয়টা জিনিস দেখলাম, সেটা হচ্ছে হর এবং লবের ইংরেজি দেখলাম, একই সাথে ইন্টেজার ইন্টেজার বা পূর্ণ সংখ্যার ইংরেজিটা দেখলাম। এখানে কয়েকটা জিনিস আমাদের শেখা হয়ে গেছে, যে ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, নিউমারেটর মানে হচ্ছে লব, ডিনোমিনেটর মানে হচ্ছে হর, একই সাথে ডেসিমেল ডেসিমেল মানে হচ্ছে দশমিক। ঠিক আছে, এই ব্যাপারগুলো আপনারা টুকটাক মাথায় রাখতে পারেন, এরকম আসবে। হ্যাঁ ফাইজা প্লিজ। স্যার, আমরা কি অপ্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলতে পারি? অপ্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলা যাবে না। অপ্রকৃত ভগ্নাংশকে ইমপ্রপার ফ্র্যাকশন বলা হয়। আমরা আসতেছি, অপ্রকৃত ভগ্নাংশের ব্যাপারে আমরা সামনে আসতেছি। অপ্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ এক জিনিস না। আপনি অপ্রকৃত ভগ্নাংশকে ভেঙে মিশ্র ভগ্নাংশ নিতে পারবেন, মিক্সড ফ্র্যাকশন বানাতে পারবেন, কিন্তু দশমিক যতক্ষণে দেয়া হচ্ছে না ততক্ষণ এর দশমিক ভগ্নাংশ হবে না। ওকে, আমরা পরের কোশ্চেন, পরের স্লাইডটাতে যাই, এটা দেখি। এখন আমরা তো বলেছিলাম যে আমাদের যেই সিম্পল ফ্র্যাকশন বা সাধারণ যে ভগ্নাংশ, আমাদের আজকের মূল টপিকটা আসলে ওইটাকেই ঘিরে। দশমিক ভগ্নাংশের দিকে বা ডেসিমাল ফ্র্যাকশন দিকে আজকে আমরা যাব না, আমরা সিম্পল ফ্র্যাকশনের দিকেই থাকবো। এখন সিম্পল ফ্র্যাকশন আসলে তিন টাইপের, দেয়ার আর থ্রি টাইপস। একটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ, ইংরেজিতে যেটাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন। আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ইংরেজিতে আমরা এটাকে বলি ইমপ্রপার ফ্র্যাকশন। আর আরেকটা হচ্ছে আসলে মূলত মিশ্র ভগ্নাংশ, যেটাকে ইংরেজিতে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এই দুইটা প্রকৃত এবং অপ্রকৃত দুইটা আসলে সরাসরি এই ভগ্নাংশ থেকেই দেখিয়েছি লম্বা করে, কিন্তু মিক্সড ফ্র্যাকশনটা উপর থেকে না দিয়ে আমি অপ্রকৃত ভগ্নাংশ থেকে এই পাশে দিয়েছি। এর কারণ কি কেউ বলতে পারবে? স্যার, কারণ অপ্রকৃত স্যার, ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। অপ্রকৃত ভগ্নাংশের বামে পূর্ণ সংখ্যা বসে। ওকে, এখানে এই যে অপ্রকৃত এবং মিশ্র বা ইমপ্রপার মিক্সড ফ্র্যাকশন, এদের মধ্যে আসলে ইন্টারচেঞ্জ করা যায়। আপনি অপ্রকৃত থেকে কনভার্ট করে মিক্সড ফ্র্যাকশন নিয়ে আসতে পারবেন, বা মিক্সড ফ্র্যাকশনকে কনভার্ট করে আপনি ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করতে পারেন। এরা হচ্ছে এক একটার সাথে একটা রিলেটেড, সম্পর্কযুক্ত। এই জন্য এরা হচ্ছে পাশাপাশি, আলাদা করে না আসলে। ঠিক আছে, বাট মূলত আমাদের জেনারেল ফ্র্যাকশন বা সিম্পল ফ্র্যাকশন আসলে তিন টাইপের: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, যেটা ইংরেজিতে বলে প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন। হ্যাঁ হ্যাঁ, হাত তুলেছেন একজন, আপনি নামটা চেঞ্জ করলে ভালো হয়। আমি আপনার নামটা তো জানি না, এখানে লেনোভো লেখা। স্যার, এখানে যে আপনার প্রকৃত ও মিশ্র ভগ্নাংশকে আপনার আলাদা করা যায়, বাট আপনার যে প্রকৃত ভগ্নাংশকে কেন আলাদা করা যায় না? ওকে, প্রকৃত ভগ্নাংশকে যদি আপনি আলাদা করতে চান তখন দশমিক চলে আসে। কথার কথা হচ্ছে, ধরেন এটা প্রকৃত ভগ্নাংশের এক্সাম্পল কি? 11/5, এরা একটা প্রকৃত ভগ্নাংশের এক্সাম্পল বা প্রপার ফ্র্যাকশন এক্সাম্পল। ইমপ্রপার ফ্র্যাকশন এক্সাম্পল কি হতে উল্টাটা হতে পারে, 5/11 হতে পারে। আর মিক্স ফ্র্যাকশন কি হতে পারে, ধরলাম যে 11 সমস্ত 5/, এরকম একটা এক্সাম্পল হতে পারে। এখন এইখানে যদি আপনি, এটা আসলে মূলত কি, এটা তো আসলে ভাগ অঙ্ক, তাই না? আপনি জি। আসলে এই 11 ভাগে, এটা মানে কি যে 11কে আপনি 5 দিয়ে ভাগ করতেছেন। এটার মানে কি, 5কে আপনি 11 দিয়ে ভাগ করতেছেন, উপরে যেটা আছে সেটাকে নিচেরটা দিয়ে ভাগ করা, এটাই হচ্ছে ভগ্নাংশের মানে। এখন আপনি যদি 5কে 11 দিয়ে ভাগ করেন, 5কে তো 11 দিয়ে ভাগ যায় না, আপনাকে কি করতে হবে, দশমিক নিয়ে এসে ভাগ করতে হবে। মানে আপনি যদি সরাসরি এটাকে ভাগ করেন, কথার কথা এই 5কে ভাগ করতে যান, দশমিক দিয়ে একটা শূন্য আনতে হবে, এরপরে এরকম 44, তাহলে দেখেন আমি করতে চাচ্ছিলাম ভগ্নাংশ, কিন্তু হয়ে গেল দশমিক। আমি তো দশমিকে যাবোই না, তাহলে দশমিক তো আলাদা জিনিস। এই কারণে আমরা সরাসরি প্রকৃত থেকে অন্যদিকে যেতে পারি না। কিন্তু অপ্রকৃত দিকে দেখেন, আপনি যদি 5 দিয়ে 11কে ভাগ করেন, আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন, প্রথমে আসবে 10, এরপরে 1, প্রথমে একটা পূর্ণ সংখ্যা আপনি পাবেন। এরপরে আপনি চাইলে দশমিকে যেতে পারেন, অথবা দশমিকে যদি বলেন না আমি যাব না, তখন আপনি দশমিকে না গিয়ে এই মিশ্র বা মিক্সড ফ্র্যাকশন বা সমস্ততে নিয়ে যেতে পারেন। কিন্তু প্রকৃত ভগ্নাংশকে অন্য কোনো কিছুতে আসলে পরিবর্তন করা যায় না। সরাসরি আসলে আপনি হয় পরিবর্তন করতে হলে আপনি একদম স্ট্রেট দশমিকে চলে যেতে হবে, এই জন্য আমরা এটাকে
ওইভাবে মিশ্রতে কনভার্ট করতে পারি না। ঠিক আছে, এর আরেকটা কারণ আছে, একটু পর দেখাচ্ছি। এর মানগুলো আমরা দেখাবো যে প্রকৃত ভগ্নাংশের মান আসলে কিরকম হয়, অপ্রকৃত ভগ্নাংশের মানগুলো কিরকম হয় এরকম। বাট এই স্লাইড কি ক্লিয়ার মোটামুটি যে দেয়ার আর থ্রি টাইপস অফ ফ্র্যাকশন? সাধারণ ভগ্নাংশ তিন ধরনের, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। দেয়ার আর থ্রি টাইপস অফ ফ্র্যাকশন: প্রপার, ইমপ্রপার, মিক্সড ফ্র্যাকশন। ঠিক আছে, এর মধ্যে Yes, প্রপার এবং ইমপ্রপারই আসলে মূলত। এরপরে মিক্সড ফ্র্যাকশন যেটা, সেটা হচ্ছে ইমপ্রপারের একটা অংশ বা অপ্রকৃতের একটা পার্ট বা একটা রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা আলাদা করে কোনো কিছু না। ঠিক আছে, এটা চেহারা হচ্ছে, আমি যদি এখন চশমা পরে থাকি একরকম, চশমা খুললে হবে আরেক রকম, অনেকটা এরকমের আর কি জিনিস। আমি মানুষ একটাই, কিন্তু দুই ধরনের বেশ ধরলাম, পোশাক চেঞ্জ করার মতো। অপ্রকৃত দেখতে এক ধরনের, মিশ্র এক ধরনের, কিন্তু দুটার মানে আসলে সেম, একই রকমের থাকে। ওকে, বুঝি নেই আব্দুর রহমান, আপনার কথাটা কেটে আসে, আবার বলেন। আপনার কথা আমি বুঝতে পারছি না, বারবার কেটে যাচ্ছে। আচ্ছা, আমি আমি আপনার কি এই স্লাইড নিয়ে কোনো কোশ্চেন আছে? ওকে, আলিফ বলেন প্লিজ। Now, স্যার স্যার হ্যাঁ, আলিফ বলেন, শুনতেছি। স্যার আলিফ যদি বলেন, কেউ শুনতেছি। জিজ্ঞেস করে স্যার যদি কেউ জিজ্ঞেস করে ভগ্নাংশ কয় প্রকার, আমরা কি 3 প্রকার বলবো না 2 প্রকার? আপনি বলবেন ভগ্নাংশ মূলত দুই প্রকার, প্রকৃত এবং অপ্রকৃত। তবে মিশ্র ভগ্নাংশ বলা যায় সেটা মূলত অপ্রকৃত ভগ্নাংশের অংশ। আপনি আমাদের জুনিয়র ক্লাসে বা ছোট ক্লাসে শেখানো হয়েছে যে ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। মূলত ভগ্নাংশ দুই প্রকার, প্রকৃত এবং অপ্রকৃত। মিশ্র ভগ্নাংশ বাদ দেওয়া যাবে না, সেটা অপ্রকৃতেরই আরেকটা রূপ। ঠিক আছে, আপনি বলতে পারেন সাধারণত দুই প্রকার, তবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃতর মধ্যেই বলা যায়। আপনি চাইলে তিন প্রকার আলাদাভাবে বলতে পারেন। ঠিক আছে, তা আপনাকে মেনশন করে দিতে হবে। আপনি যদি বলেন যে তিন প্রকার, তাহলে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। যদি বলেন দুই প্রকার, তখন বলতে হবে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃতের, অপ্রকৃতের আরেকটা রূপ। কোনোভাবেই মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশনকে বাদ দেওয়া যাবে না। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, তাওয়াফ বলেন। স্যার আমরা কি দুটা বলবো, মানে কোনটা বলবো প্রথমে, দুটাই বলবো না তিনটা বলবো? তিন প্রকার, কোন তিন প্রকার প্রকার বলবো? বলেন, শেষ, সহজ জিনিস। ঠিক তিন আছে, তিন প্রকারই। প্রকার তিন প্রকার বলেন, হয়ে আচ্ছা। যাবে। ওকে, ফাইন। আমরা পরের স্লাইড একটু মুভ করি। দেখেন, এখন আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। একটু আগে প্রকৃত ভগ্নাংশের অপ্রকৃত এক্সাম্পল দেখি, বা আমরা সংজ্ঞা দেখেছি, এক্সাম্পল গুলো দেখি। যে ভগ্নাংশের লব হরের তুলনায় ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। লব কোনটা? উপর যেটা থাকে, নিচে যেটা থাকে। তাহলে উপরে যা থাকে সেটা যদি নিচের চেয়ে ছোট হয়, উপরেরটা হচ্ছে আমাদের লব, নিচেরটা হচ্ছে আমাদের হর। ইংরেজিতে উপরটাকে আমরা বলি নিউমারেটর, যেটাকে বলি আমরা ডিনোমিনেটর। if the in those fraction whose denominator is greater than the numerator, denominator numerator চেয়ে বড়। আপনি এভাবে বলতে পারেন না যে হর লবের চেয়ে বড় হলে যেই কথা, আর লব হরের চেয়ে ছোট কথা কিন্তু একটাই। আপনি যেভাবেই বলেন দুটাই কিন্তু কারেক্ট। আমি পয়েন্ট বুঝাতে পারছি? আপনি যদি বলেন লব ছোট হর বড়, সেটাও ঠিক। আমি যদি বলি হর বড় লব ছোট, এটাও ঠিক। যেদিক দিয়ে বলেন না কেন, আমাদের নিচেরটা উপর থেকে বড় হইতে হবে। যে ভগ্নাংশের লব হরের তুলনায় ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আপনি এটা বলতে পারেন যে ভগ্নাংশের হর লবের তুলনায় বড়, এভাবেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। ইংরেজিতে বলি দ্য ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ইজ গ্রেটার দ্যান দ্য নিউমারেটর ইজ কল্ড দ্য প্রপার ফ্র্যাকশন। উল্টা বলা যায় দ্য ফ্র্যাকশন হুজ নিউমারেটর ইজ স্মলার দ্যান দ্য ডিনোমিনেটর ইজ কল্ড দ্য প্রপার ফ্র্যাকশন। দুটাই সেম। মূলত আপনাকে যেটা দেখাইতে হবে, হয় আপনি ডিনোমিনেটর বড় এটা দেখাবেন, অথবা নিউমারেটর ছোট সেটা বলবেন। হয় আপনি লব ছোট এটা বলবেন, না হলে হর বড় এটা বলবেন। যে আপনি যেভাবেই বলেন, আপনি এটা আপনার দুইটাই সংজ্ঞা, আপনি যেভাবেই বলেন না কেন সংজ্ঞা কারেক্ট। এক্সাম্পল কি হতে পারে? 11/6, 7/5, 4/3। দেখেন, প্রত্যেক ক্ষেত্রেই নিচে যেটা আছে ডিনোমিনেটর বা হর প্রত্যেকেই বড়। কার তুলনায়? উপরের লবের তুলনায় বা নিউমারেটরের তুলনায় আমাদের ডিনোমিনেটর সাধারণত বড় হয়। এরকম যদি হয়, তাহলে এই ধরনের ফ্র্যাকশনকে আমরা বলি প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি এটা হয়, তাহলে অপ্রকৃত কি হবে? অপ্রকৃত আমরা কি বলি? বিপরীত বলি না? একটা একটার বিপরীত, দিনের বিপরীত রাত, রাতের বিপরীত দিন, সকালের বিপরীত বিকেল, এরকম বলি। তাহলে প্রকৃতির বিপরীত হচ্ছে অপ্রকৃত। তাই প্রকৃতির যা রূপ, অপ্রকৃততা ঠিক তার উল্টাটাই হবে। দেখেন, এক্স্যাক্টলি উল্টা কাহিনী হয়েছে এখানে।
উল্টা টাইপ ব্যাপারটা কি দেখেন, যে ভগ্নাংশের লব হরের তুলনায় বড়, উপরে ছিল লব ছোট, এখানে হয়ে গেছে লব বড়, তার মানে প্রকৃতের যা রূপ অপ্রকৃতর উল্টা রূপ, শেষ, অ্যাজ সিম্পল এজ দ্যাট। দেখেন কি বলেছে, যে ভগ্নাংশের লব হরের তুলনায় বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ইজ স্মলার দেন দ্য নিউমারেটর ইজ কল্ড দ্য ইমপ্রপার ফ্র্যাকশনস। এখানে দেখেন প্রত্যেক ক্ষেত্রেই উপরে যেটা আছে বা লব যেটা আছে, এভরি নিউমারেটর ইজ গ্রেটার দেন দ্য ডিনোমিনেটর, উপরের প্রত্যেকটা লবই হরের চেয়ে বড়, বা উল্টা বলতে পারেন প্রত্যেকটা হরই লবের চেয়ে ছোট, যেটাই বলেন না কেন দুটোই কারেক্ট। ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ইজ স্মলার দেন দ্য নিউমারেটর, অর ফ্র্যাকশন হুজ নিউমারেটর ইজ গ্রেটার দেন দ্য ডিনোমিনেটর, দুইভাবেই বলতে পারেন, কোনো সমস্যা নেই। এক্সাম্পল, 13/7, 35/12, অথবা 6/5, 17/9, 9/4, ইন এভরি কেসেস এই ব্যাপারটা। এখন এই দুইটার পরে আরো একটা যেটা বলতেছিলাম, আরো একটা তো রয়ে যায়, সেটা কোনটা, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, বা আমাদের যেই মিক্সড ফ্র্যাকশন যেটা, এটা ঘটনাটা কি, এটা হচ্ছে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, যোগ আকারে থাকে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা পরীক্ষায় সবাই ভুল করে। এরকম এই যে এক্সাম্পল ধরে দেখে আমি দেখিলেন, ধরেন আমি এটা লিখলাম, আমরা বাংলায় এটাকে বলি 2/13 এরকম বলি। এখানে একটা জিনিস খেয়াল করেন, 2 যেটা আছে এটা তো একটা সংখ্যা, আবার 13/6 এটা একটা সংখ্যা। দেখেন 2 এটা একটা পূর্ণ সংখ্যা, আর 13/6 এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই কি না? এখন এই দুটার মাঝখানে তো কোনো একটা সম্পর্ক থাকতে হবে, সম্পর্কটা কি, যোগ বিয়োগ গুণ নাকি ভাগ? অ্যান্সার হচ্ছে সম্পর্কটা হচ্ছে যোগ। এদের মাঝখানে ইনভিজিবল বা উজ্জ্বল আকারে, লুকানো আকারে মূলত একটা যোগ চিহ্ন থাকে, ওই যোগ চিহ্নটা দেখা যায় না, কিন্তু এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে মূলত যোগের, এদের মাঝখানে যোগ চিহ্ন থাকে। এখন কিন্তু আমরা যদি, আপনারা হয়তো এটা জানেন যে এরকম মিক্স ফ্র্যাকশনকে বা মিশ্র ভগ্নাংশকে ভেঙে আপনি অপ্রকৃত নিয়ে যেতে পারেন, তখন আমরা কি করি, এই নিচে 13-এর সাথে 2 গুণ করি, এরপর আবার 6 যোগ করি, এরকম করে ফেলি না, যে 13 দুগুণে 26 আর 6 32, এরকম হয়ে যাবে না অপ্রকৃত ভগ্নাংশটা? ওই যে আমি যদি মিশ্রটাকে ভেঙে এভাবে লিখি, এটা কি আপনারা জানেন যে মিশ্র ভগ্নাংশকে ভেঙে যে আপনি অন্যটাকে পরিবর্তন করতে পারেন? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস পরিবর্তন, স্যার। পরিবর্তন আমরা কি করি, গুণ করি এরপরে যোগ করে দিই, তাই না? ইয়েস স্যার। যদিও আমাদের মনে হয়, দেখেন আমি যদি একটা সহজ কথা বলি, যে 2 সমস্ত ধরেন 12/5, ধরলাম হচ্ছে 5, এখন হিসেব মতে এদের মাঝখানে আসলে একটা যোগ চিহ্ন থাকে, কিন্তু আমি যদি বলি যে না স্যার আমি তো গুণ করতেছি, তাহলে কি হবে? কারণ আপনি চিন্তা করেন, যদি আমি গুণ চিহ্ন দিই তাহলে ঘটনা কি হচ্ছে, আপনি তো এটা দিয়ে কাটাকাটি করে ফেলতে পারেন, তাহলে অ্যান্সার তো 6/5 হয়ে যায়, তাহলে এটা কি সঠিক? এটা তো ভুল জিনিস, এটা তো হবেই না। ম্যালুস। যদিও ব্যাপারটা এরকম দেখায়, কিন্তু মূলত এদের মাঝখানে যোগ চিহ্ন থাকে, যোগ চিহ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে, যে ভগ্নাংশে, মানে আমাদের এদের কি বলে, মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের মাঝখানে কোন চিহ্ন থাকে? অ্যান্সার হচ্ছে যোগ চিহ্ন। এটা পরীক্ষায় আসেই। আমি যদি ইংরেজিতে বলি, when an integer is attached with a proper fraction in the form of addition, it is called the mixed fraction. হ্যাঁ, আব্দুর রহমান প্লিজ। এখানে মাল্টিপ্লিকেশন এবার কিভাবে হবে? আমরা বাংলায় বলতেছি ধরেন 2 সমস্ত 5/6, হুম হুম, ইংরেজিতে কি সমস্ত বলবো? বলতেছি না, হুম হুম আর 2 হোল 5/6। ইংরেজিতে বলবো আমরা, ধরেন এটা আমরা যদি বলি, এরকম বলি, তাহলে আমরা বলবো 2 হোল 5/6। 2টাকে আমরা হোল নাম্বার হিসেবে বলি, 5/6 তো 5/6 এ বলি। কিন্তু আমি যেটা বলছিলাম, দ্য রিলেশন বিটুইন দিস ইন্টিজার অর দ্য হোল নাম্বার অ্যান্ড দ্য প্রপার ফ্র্যাকশন, উইচ দেয়ার ইজ এন, কি বলে এটাকে, দেয়ার ইজ এ Yes. arithmetic sign in between these two digits, that particular arithmetic sign is actually the addition sign. এদের মাঝখানে আসলে মূলত the relation between them is addition, not multiplication. ব্যাপারটা আপনি যদি এই জিনিসটা এভাবে করেন, আমরা এটাকে, আমি এইভাবেই দেখি, যে আপনি যদি, আমি আব্দুর রহমান, যদি আমি বলি যে এটাকে ভেঙে আপনি ইমপ্রপার ফ্র্যাকশন বানান, তাহলে এটা কত হবে বলেন? এরকম হবে না? 17/6 হবে না? Yes, sir. ইয়েস স্যার। 17/6 হবে। এখন 17/6টা যদি আমি আপনাকে এটা বলতাম যে 2
প্লাস 6/5, এটাকে আপনি সামেশন করেন। সামেশন তো আমরা করতে পারি, যে কি করি, নিচে যে এলসিএম করি, এটাকে এলসিএম করলে এখানে কি আসবে, 6 12 + 5, দেখেন তো 17/6। এইটা আর এটা মিলেছে কিনা? কিন্তু যদি আমি এটা না করে এই কাজ করতাম, যে এদের মাঝখানে আমি মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে দিচ্ছি, তাহলে দেখেন কি হচ্ছে, আপনি 2 দিয়ে 6 ক্যান্সেল করতে পারতেন, এখানে 3 হতো, অন্য স্যার অ্যান্সার হয়ে যেত 5/3, অন্য একটা রেজাল্ট চলে আসছে, উইচ ইজ অ্যাবসলিউটলি রং। মাল্টিপ্লিকেশন সাইন দেওয়া যাবে না, দ্য রিলেশন বিটুইন দ্যাম ইজ অ্যাকচুয়ালি অ্যাডিশন, বা যোগ চিহ্ন আসলে তাদের মাঝখানে কাজ করে। ঠিক আছে, ওকে। তাহলে আমি এই তিনটা আমাদের পরীক্ষায় এই ধরনের আমাদের সংজ্ঞা আসে, অনেক সময় পরীক্ষা আমাদের এই ধরনের ডেফিনেশন লিখতে আসে, যে প্রকৃত ভগ্নাংশের ডেফিনেশন লিখো, অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা লিখো, বা মিশ্র ভগ্নাংশের ডেফিনেশন লিখো। আশা করি সংজ্ঞা আসলে আমরা লিখতে পারবো, পারবো কিনা সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার ইয়েস ওকে, স্যার। গুড, ভেরি গুড। ইয়েস স্যার। বলেন, জোবাইর বলেন। স্যার আমরা যখন মিশ্র ভগ্নাংশতে বাংলাতে তো উচ্চারণ করি ধরেন 1/5, এটাকে ইংরেজিতে বললে কি 1/3/5 এভাবে বলবো? ইয়েস, এভাবে বলবেন। ওয়ানকে বলবেন আপনি হোল। 1 হোল, আর আমি প্রপার ফ্র্যাকশনকে যদি 3/5, এটাকে তো আমরা 3/5ই বলতাম, তাহলে জি। যদি আগে একটা 1 লাগানো থাকে, ওয়ানটাকে আপনি শুধু বলবেন যে 1 হোল 3/5, ব্যাপারটা এরকম, 3/5 3/5 এর মধ্যে থাকবে, সমস্ত অংশটাকে 1 হোল, বা যত থাকে তত হোল। ঠিক আছে, ওকে স্যার। গুড, ভেরি গুড। ওকে, এরপর স্লাইডটাতে যাই একটু। এখন এই যে আমরা কতগুলো ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, যে এদের কিছু বৈশিষ্ট্য দেখলাম, যে প্রকৃত ভগ্নাংশের বৈশিষ্ট্য কিরকম হয়, বা এটা দেখতে কিরকম হয়, অপ্রকৃত বা ইমপ্রপার ফ্র্যাকশন দেখতে কিরকম হয়। এছাড়াও কিছু ব্যাপার আছে, যেমন এই অংশটা দেখেন, খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য, যে প্রকৃত ভগ্নাংশের মান সব সময় একের চেয়ে ছোট হয়। দ্য প্রপার ভ্যালু অফ প্রপার ফ্র্যাকশন ইজ অলওয়েজ স্মলার দেন 1। আপনি যে কোনো প্রপার ফ্র্যাকশন নেন, সেটা যদি আপনি ভ্যালু বের করতে চান, এটা সব সময় একের চেয়ে ছোট হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে আপনি ক্লিয়ার হবে। ধরেন আমরা একটা প্রকৃত ভগ্নাংশ নিলাম, কত হতে পারে, ধরেন 4/7, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তো প্রকৃত ভগ্নাংশ তো নাকি ভুল আছে? এখন আমি যদি আপনাকে বলি এটাকে ভাগ করে, এটা কি, এটা মূলত তো এরকম যে 4কে 7 দিয়ে ভাগ করা, এটাই তো। এখন আমি যদি 4কে আপনি কি 7 দিয়ে ভাগ করতে বলি, তাহলে তো নিশ্চয়ই একটা রেজাল্ট পাবেন। রেজাল্টটা কি হবে বলেন তো? 4কে আপনি যদি 7, সরি, 4কে যদি আপনি 7 দিয়ে ভাগ করেন, তাহলে 4কে তো 7 দিয়ে ভাগ যায় না। আপনি কি করবেন, প্রথমে একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবেন, এরপরে আপনি 5 দিয়ে ভাগ করবেন, কত, 35 আসবে, এখানে 5 হবে। দেখেন তো অ্যান্সার কি আসতেছে, দশমিক সামথিং সামথিং আসতেছে, তাই না? এখন দশমিক কখন আসে? আমি যদি, আপনার তো সংখ্যা রেখা পড়েছেন, মনে আছে? সংখ্যা রেখার বা আহ, কি বলে এটাকে, নাম্বার লাইন বা সংখ্যা রেখা, যখন আমরা বললাম 0 থেকে 1 2 3 4 5 6 এরকম ছিল, এখানে আপনার সংখ্যা রেখা পড়েছেন নাকি? +1 +2 ইয়েস +3 স্যার। ইয়েস স্যার। -1 -2 -3 এরকম পড়েছেন না? এখন দেখেন তো, আমি যদি আপনাকে বলি +1, এটা তো 1, আর এটা হচ্ছে -1, মাঝখানে হচ্ছে 0, তাহলে এই, আমি যদি আপনাকে 10 ডেসিমেল বা 0.5 বলি, এই 0.5 আসলে ভ্যালুটা কোথায়? 0 আর 1 এই দুটার মাঝখানে না? 0.5 মানে কি, 0-র চেয়ে বড় কিন্তু 1-এর চেয়ে ছোট, এরকম না ব্যাপারটা? ইয়েস স্যার। তাহলে একটু আগে আমাদের রেজাল্টটা কি আসছিল, 0.5 সামথিং সামথিং। তাহলে দেখেন তো 0.5 আসলে 1-এর চেয়ে ছোট হয় কিনা? স্যার ছোট ছোট 1-এর চেয়ে ছোট। প্রপার ফ্র্যাকশনস ভ্যালুজ আর অলওয়েজ স্মলার দেন 1। প্রকৃত ভগ্নাংশের মান সব সময় 1-এর চেয়ে ছোট হবে, যতই হোক না কেন, কিন্তু 1-এর চেয়ে ছোট হবেই। আপনি যে কোনো একটা ভগ্নাংশ নিতে পারেন। আমি ধরলাম, আমি যদি এরকম নেই, যে 5/3, ধরেন এটাই নিলাম 5/3। এবার 5/3 মানে কি, আপনি 3কে 5 দিয়ে ভাগ করুন, 5কে 3 দিয়ে ভাগ করা যায় না, প্রথমে দশমিক দিয়ে আপনি এটা শূন্য নিয়ে আসলেন, এরপরে 6 দিলে 5 6 30, দেখেন অ্যান্সার আসছে 0.6। 0.6 তো 1-এর চেয়ে ছোট। তার মানে যে কোনো ধরনের প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন আপনি নেন না কেন, সেটার মান বের করতে হলে মান দেখবেন যে আপনার দশমিকের চেয়ে, 1-এর চেয়ে অবশ্যই অবশ্যই 100% সবসময় 1-এর চেয়ে ছোট হবে, হতেই হবে। ঠিক আছে, বলেন জাহিন, বলেন কি বলবেন?
স্যার এখানে যদি আপনার হয় 7/7 তাহলে কি হবে? 7/7। জি 7/7 হলে কি হবে? এই দুটা কাটাকাটি করে তো এক চলে আসছে। এক তো কোনো ভগ্নাংশ না, এক তো নিজেই মান। এটা তো প্রকৃত অপ্রকৃত কোনো ক্যাটাগরিতে পড়ে না। প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা কি বলে? ইন্টিজার, প্রকৃত ফ্র্যাকশনই ভগ্নাংশের, না। হ্যাঁ, এটা তো ফ্র্যাকশন হয় না, এটা তো হোল নাম্বার। আমাদের ঠিক প্রকৃত ভগ্নাংশ অথবা এই যে প্রপার ফ্র্যাকশন কি বলে, যে হর বড় হইতে হবে, লব ছোট হইতে হবে। এখানে তো দুটোই সমান হয়ে গেছে, কেউ কার তো ছোট বড় না, দুটোই সমান হয়ে গেলে তো এটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হয়ে যায়। পূর্ণ সংখ্যা তো ভগ্নাংশ না, বুঝতে পারছি? জি ওকে। আর তারপর স্যার এখানে যদি হয় 6, আচ্ছা ভগ্নাংশে কি স্যার দশমিক হয়? ভগ্নাংশ দশমিক না, বললাম যে মান বের করতে হলে ভগ্নাংশের মান, তো ভগ্নাংশ মানে কি ভাগ, একটার ভাগ। তো ভাগ ভাগ অঙ্ক যদি করে বা ভাগের মান যদি আপনি বের করতে চান তাহলে তো একটা মান আসবে। যে কোনো কিছু তো একটা আরেকটাকে ভাগ করলে তো আপনি একটা মান পাবেনই। ওই ভাগের মানটা হচ্ছে সবসময় নো প্রপার স্যার, ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশের মান সবসময় একের চেয়ে ছোট হয়। স্যার এইটা না। যদি 6.2 ভাগ 7 বলি তাহলে এটা কি আপনার প্রকৃত ভগ্নাংশে আসবে? 6.2 ভাগ 7, এটা কম। এটা এটা আপনার সরাসরি সিম্পল ফ্র্যাকশন না, মানে হচ্ছে সাধারণ ভগ্নাংশের মধ্যে পড়বে না, এটা কমপ্লেক্স ফ্র্যাকশন বা জটিল ভগ্নাংশের মাঝখানে পড়ে যাবে। জটিল ভগ্নাংশটা ব্যাপারটা কিরকম? জটিল ভগ্নাংশকে বলি আমরা ভগ্নাংশের ভিতর ভগ্নাংশ। মানে হচ্ছে অনেকটা এরকম, ধরেন আমি যদি এরকম 10/2, আবার নিচে লিখি 5/3, দেখেন উপরের লব নিজেও একটা ভগ্নাংশ, আবার এখানে হর নিজেও একটা ভগ্নাংশ। এখানে 7/6.2 যেটা, এই 6.2-কে দেখেন আমরা 10/62 লিখতে পারি, পারি কিনা? জি স্যার। তাহলে দেখেন উপরের যে লবটা আছে সে নিজেও একটা ভগ্নাংশ, আর 7 যেটা আছে 7ও একটা ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যার নিচে, কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যার নিচে আমরা মনে মনে সবসময় এক ধরতে পারি। তাই এই হিসেবে এখানে 7 নিচে আমরা এক ধরতে পারি। দেখেন ভগ্নাংশের ভিতরে ভগ্নাংশ হয়ে গেছে। এটাকে আমরা বলি কমপ্লেক্স বা জটিল ভগ্নাংশ। ভগ্নাংশকে মূলত আমরা বলেছিলাম যে সাধারণত আমাদের ভগ্নাংশ যেটা আমরা দশমিক ভগ্নাংশ দেখেছি, সাধারণ ভগ্নাংশ দেখেছি। আরেকটা ভগ্নাংশ আছে, সেটাকে জটিল ভগ্নাংশ বলে। ওইটা আপনাদের সিলেবাসে আসলে থাকে না, এই জন্য আমরা এটাকে বাদ দিয়েছি। জটিল ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশের ভিতর ভগ্নাংশ, ডাবল ভগ্নাংশ। ওরকম যদি হয় তখন হচ্ছে এটাকে জটিল ভগ্নাংশ। আপনি যেটা বললেন 7/6.2, এটা আসলে প্রকৃত অপ্রকৃত না, এটা জটিল ভগ্নাংশের মধ্যে পড়ে যায়। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, ফাইজা বলেন, কি বলবেন? স্যার হোল কি ইন্টিজারের সিনোনিম? হ্যাঁ, হোল আর ইন্টিজার সেম জিনিস। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, হোল হোল নাম্বারও পূর্ণ সংখ্যা, একই জিনিস। সিনোনিম, দে আর সিনোনিম টু ইচ আদার। সাবরিনা বলেন। স্যার সেই ক্ষেত্রে কি যে সংখ্যাটা বেরোবে ওটা কি ঋণাত্মক সংখ্যা হয়ে যাবে? প্রকৃত কোনটার? প্রকৃত ভগ্নাংশের মানটা বের করার পর দশমিকে। না, ঋণাত্মক যদি নেগেটিভ মান আসে তাহলে নেগেটিভ হবে। আপনি দুইটা সংখ্যা যদি পজিটিভ হয় তাহলে দুইটা পজিটিভ সংখ্যার ফলাফল কখনো নেগেটিভ হয় না। দুইটা সাধারণ সংখ্যা বা পজিটিভ সংখ্যার মান সবসময় পজিটিভ হয়। দুইটা নেগেটিভ সংখ্যার মানও, আপনি কথার কথা ধরেন, আপনি যদি আমি আপনাকে এটা বের করতে বলি, ধরেন -5 এবং -7, এটার মান বের করতে বলি, দেখবেন যে এই মাইনাস এবং মাইনাস ক্যান্সেল হয়ে গেছে। এদের মাঝখানে ওই অ্যান্সারটা প্লাসে আসবে, মাইনাসে আসবে না, নিজেদের মধ্যে ক্যান্সেল হয়ে যায়। আপনার আমরা তো এটা দেখেছিলাম যে প্লাস এবং প্লাস, আপনি এটা জানেন, প্লাস এবং প্লাসকে মাল্টিপ্লাই করলে প্লাস পাওয়া যায়, প্লাস এবং মাইনাসকে মাল্টিপ্লাই করলে মাইনাস পাওয়া যায়, মাইনাস এবং মাইনাসকে মাল্টিপ্লাই করলে প্লাস পাওয়া যায়, মাইনাস এবং প্লাসকে মাল্টিপ্লাই করলে মাইনাস পাওয়া যায়। এইটা আপনাদের এখন এখনই দরকার নাই, বাট যদি আপনি জেনে রাখতে পারেন এটা ভালো, যে আপনি যদি দুইটা পজিটিভ সংখ্যা বা দুইটা ধনাত্মক সংখ্যাকে গুণ করেন, গুণফল সবসময় ধনাত্মক হবে। দুইটা ঋণাত্মক সংখ্যাকেও যদি আপনি গুণ করেন, গুণফল সবসময় ধনাত্মক হবে। কিন্তু একটা ধনাত্মক একটা ঋণাত্মক, বা একটা ঋণাত্মক একটা ধনাত্মক, এরকম যদি গুণ করেন তাহলে এদের গুণফল সবসময় ঋণাত্মক হয়। ঠিক আছে, এখন যদি আমি এই যে এখানে যে নাম্বারটা, বা আপনি যদি 7/5 যেটাকে বলতেছিলেন, এটা তো প্রকৃত ভগ্নাংশ। 7/-5 যদি দেন, এটা তো আবার ডেফিনেটলি প্রকৃত ভগ্নাংশ। 7-এর মান, -5-এর মান তো 7-এর চেয়ে অবশ্যই ছোট। এখন যদি আপনি ভ্যালু বের করতে চান তাহলে আনসার মাইনাসে আসবে। এখন মাইনাসের মান তো 1-এর চেয়ে ছোটই, তার মানে যেদিক থেকে আপনি হিসাব করেন সবসময় প্রকৃত ভগ্নাংশের মান 1-এর চেয়ে ছোটই হয়। মাইনাস হলে তো ডেফিনেটলি ছোট, অবশ্যই ছোট। বুঝতে পারছি? জি স্যার। জোবায়ের বলেন। স্যার আমরা 6.2/7 এটাকে কি আমরা 62/70 এভাবে বলা যায় না? 6/6.2/7, এটাকে এটাকে আমরা, হ্যাঁ, এটা বলতে সিক্সটি পারেন। টু এটা, বাই হ্যাঁ, সেভেন অবশ্যই বলতে পারেন। এটাকে আমরা উপরে মূলত আমরা এভাবে লিখতে পারি
এখন এটা মূলত ইকুইভ্যালেন্ট কি? ফ্র্যাকশন। হ্যাঁ, এটাকে আমরা তখন আবার এটাকে কি করি, এটা সরি, এটাকে আমরা ভাগ দিয়ে 7 লিখতে পারি। 7 তখন মাল্টিপ্লিকেশন নিচে চলে আসবে, তখন 62/70 এরকম হয়ে যাবে, জি প্রপার ফ্র্যাকশনই হয়ে যাবে তখন, ঠিক আছে? তো জি বাট স্যার। এটাকে আপনি ভেঙে নিয়ে আসতে হবে, এটা কিন্তু প্রপার ফ্র্যাকশন না। প্রপার ফ্র্যাকশন হচ্ছে এটা, আপনি 7 বাই ওই যে কি বলে 6.2/7 কে আপনি প্রপার ফ্র্যাকশন বলতে পারবেন না। আপনি যখন এটাকে কমপ্লিট করে ভেঙে ট্রান্সফর্ম করে এখানে 62/70 বলবেন, দেন ইউ ক্যান সে দ্যাট দিস ইজ এ প্রপার ফ্র্যাকশন। উপরেরটাকে আপনি প্রপার ফ্র্যাকশন, উপরেরটা কমপ্লেক্স ফ্র্যাকশন, অ্যাজ সিম্পল এজ দ্যাট। কমপ্লেক্স ফ্র্যাকশনকে ভেঙে টেঙে ফাইনাল অ্যান্সারে এসে আপনার প্রপার হতে পারে, ইমপ্রপার হতে পারে, যেটা আসবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আপনি ওইভাবে অ্যান্সার করবেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এতটুকু তো গেল। এখন এটার আমরা এটা দেখলাম, আমাদের হচ্ছে প্রপার ফ্র্যাকশনের ভ্যালু ইজ অলওয়েজ, এটা একদম 100% মাথায় রাখবেন যে প্রপার ফ্র্যাকশনের ভ্যালু সবসময় একের চেয়ে ছোট হয়, বা প্রকৃত ভগ্নাংশ মান সবসময় একের চেয়ে ছোট হয়। প্রকৃত ভগ্নাংশ বা প্রপারফ্র্যাকশন ইজ লেস দেন 1, লেস দেন মানে ছোট। তাহলে এটা যদি ছোট হয় তাহলে ইমপ্রপার ফ্র্যাকশন কি হবে, একটু আগে বলছিলাম একটা এটার উল্টা। তাহলে ইমপ্রপার ফ্র্যাকশন হবে একটা এটার চেয়ে বড়। দেখেন, দ্য ভ্যালু অফ ইমপ্রপার ফ্র্যাকশন ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, সবসময়। এখন গ্রেটার দেন কত হবে, একের চেয়ে বড় হবে। একের চেয়ে 1 কোটিও একের চেয়ে বড়, 1.2ও একের চেয়ে বড়, 1.1ও একের চেয়ে বড়। বুঝতে পারছি? ইট শুড বি গ্রেটার দেন 1, একের চেয়ে ডেফিনেটলি বড় হবে। ইমপ্রপার ফ্র্যাকশনস ভ্যালু আর গ্রেটার দেন 1, যেটাকে আমরা একটু আগে বলতেছিলাম। এখন আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন যে ইমপ্রপার ফ্র্যাকশন দুই একটা আমরা টেস্ট করে দেখি। যেমন আমি লিখি যে 2/5 লিখি, সরি 5/2 লিখি। মূলত 5কে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন আমি চাইলে 2 এভাবে লিখতে পারি 1 দশমিক, দেখেন অলরেডি 2 চলে আসে, তার মানে ডেফিনেটলি ভ্যালু 2 একের চেয়ে বেশি। আপনি যেভাবেই করেন না কেন, ইমপ্রপার ফ্র্যাকশনস ভ্যালুজ আর অলওয়েজ গ্রেটার দেন 1, আর প্রপার ফ্র্যাকশনের ভ্যালুজ অলওয়েজ লেস দেন 1। এই দুটা তথ্য মাথায় রাখাটা জরুরি। এটা আমাদের ইউনিটারি মেথড বা উইক নিয়মে কাজে লাগবে, এটা আমাদের শতকরা বা পার্সেন্টেজে কাজে লাগবে। আমাদের নেক্সট যত ম্যাথই করেন না কেন, এই জিনিস, এই দুইটা তথ্য আপনার আসবেই, এটা ঘুরে ঘুরে আপনার কাজে লাগবে, ডেফিনেটলি লাগবে। ওকে, আহ এখানে হচ্ছে ওই যে আমরা একটু আগে যেটা বলেছিলাম যে মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ হচ্ছে পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশের যোগফল। আর সূত্র যেটা আর কি, যে মিশ্র থেকে অপ্রকৃত নেওয়ার যে সূত্রটা, অপ্রকৃত থেকে মিশ্রতে কনভার্ট করার যে সূত্রটা, আমি এটা বাংলা ভার্সনের জন্য লিখছি, এর পরের স্লাইডে ইংলিশ ভার্সনের জন্য আছে। বাংলা ভার্সনে যারা অলরেডি জানেন, ভেরি গুড। কারো যদি না জানা থাকে তাহলে আপনি লিখে নিতে পারেন। এটা কি ছিল, ধরেন আমরা যদি এইটা লিখতেছিলাম 2/5 এখানে এটা ছিল আমাদের পূর্ণ সংখ্যা, এটা আমাদের লব, এটা আমাদের হর। তাহলে পরিবর্তনটা কি, পূর্ণ সংখ্যা গুণন হর। পূর্ণ সংখ্যা কি 2 × 5 প্লাস লব 3, আর নিচে ইচ্ছে শুধুমাত্র হরটা 5। তাহলে উপরে কি আসে দেখেন, 5 × 2 = 10, 3 × 13, 13/5/13। এটাই হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ, মিক্স ফ্র্যাকশনের পরিবর্তিত রূপ হচ্ছে 5/13। ওইটাকেই এখানে সূত্র আকারে প্রকাশ করেছে আর কি। এটা হচ্ছে বাংলা ভার্সনের জন্য, আর ইংলিশ ভার্সনে যারা আছেন তাদের জন্য হচ্ছে সেম জিনিসটাই, আমি জাস্ট এখানে ইংলিশ ভার্সনের জন্য লিখে দিয়েছি, বাকি সব সেম। যে মিক্সড ফ্র্যাকশন ইজ ইকুয়ালস টু ইন্টিজার প্লাস প্রপার ফ্র্যাকশন, এন্ড দ্য ফর্মুলা ফর কনভার্টিং মিক্সড ফ্র্যাকশন ইনটু ইমপ্রপার ফ্র্যাকশন হচ্ছে হোল নাম্বার মাল্টিপ্লাই বাই ডিনোমিনেটর প্লাস নিউমারেটর বাই নিচে হচ্ছে সম্পূর্ণ ডিনোমিনেটর। দুইটাই সেম জিনিস, জাস্ট ট্রান্সলেশন। কারো কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু আপাতত, এতটুকু যতটুকু পড়েছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, No, sir. না না স্যার থাকলে, না। না থাকলে আমরা নেক্সট স্লাইডের দিকে যাই। দেখেন, এখন দশমিক ভগ্নাংশ, আমরা তো একদম শুরুতে বলেছিলাম সিম্পল ফ্র্যাকশন নিয়ে কথা বলেছিলাম। এখন এর পাশাপাশি আমরা মিক্স ডেসিমাল ফ্র্যাকশন নিয়েও একটা পার্ট ছিল। সো ওই ডেসিমাল ফ্র্যাকশনের একটু জাস্ট একটা আইডিয়া নিয়ে নিই, খুব বিস্তারিত পড়বো না, জাস্ট একটা আইডিয়া নিয়ে নিই। আচ্ছা স্যার। আইডিয়াটা হচ্ছে এরকম যে দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সসীম ভগ্নাংশ, ইংলিশ ভার্সনটার জন্য বলতেছি, বাট বাংলাটা আগে বলে নেই। সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ। সসীম আর স্যার অসীম মানে কি? ইনফাইনাইট আর নন ইনফাইনাইট, তাই না? এক্স্যাক্টলি। একটা হচ্ছে সসীম মানে হচ্ছে আর ফাইনাইট, মানে হচ্ছে আপনি রেঞ্জের মধ্যে আছেন, অল্প কিছু আপনি অঙ্ক অ্যান্সার করলে বের করতে পারবেন। আর অসীম ভগ্নাংশ হচ্ছে ইনফিনিটিতে যাচ্ছে যাচ্ছে, মানে এটা শেষ হচ্ছে না। যেমন আমি যদি ছোট দুইটা এক্সাম্পল, একেবারে ছোট, আমি যদি আপনাকে 5কে 2 দিয়ে ভাগ করতে বলি, তাহলে অ্যান্সার কি আসবে দেখেন তো? 2.5 এরকম আসবে না?
এরপরে Yes. তো আর কিছু নাই, 2.5 করেই শেষ। এটা কিন্তু দশমিক, বাট এটা পাঁচের পর আর কোনো কিছুই নাই, দিস ইজ ফাইনাইট, শেষ, এটা এখানেই শেষ, দিস ইজ ফাইনাইট বা সসীম ভগ্নাংশ। কিন্তু যদি আমি আপনাকে 10কে 3 দিয়ে ভাগ করতে বলি, দেখেন অ্যান্সার কি আসবে, 3.3333333, আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু 3 আসা শেষ হবে না। এরকমই হবে কিনা বলেন? এটা হচ্ছে অসীম, আজীবন ধরে চলমান, এই ধরনের ভগ্নাংশকে বলা হয় অসীম ভগ্নাংশ। তাওয়াফ বলেন। স্যার অসীম মানে মানে এখানে বোঝানো হয়েছে দশমিক পর মানে মানে অনেক সংখ্যা হতে পারে, দশমিকের পর ইনফিনাইট। দশমিকের পরে শেষ হবে না, আজীবন চলতে থাকবে, এই ধরনের সংখ্যাকে বলা হয় অসীম, ইনফাইনাইট, আচ্ছা বুঝছি। ইনফিনিটির দিকে যেটা যাচ্ছে। ঠিক আছে, আমরা সাধারণত সংখ্যা কি বলি, আমি যদি আপনি কি বলতে পারবেন যে আমাদের 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 করে শেষ সংখ্যা কত? শেষ সংখ্যা বলে কিছু নাই। দেয়ার আর নো নাথিং লাইক দিস, যে দেয়ার আর নো লাস্ট নাম্বার, লাস্ট ডিজিট বলতে কিছু নাই, আজীবন ধরে চলমান ডিজিট। তো অসীম মানে হচ্ছে ইনফাইনাইটের দিকে চলছে। এখন ইনফিনিটি আবার 2 টাইপসের আছে। 2 টাইপসের কি? কি কি স্যার? একটাকে বলি আমরা অসীম আবৃত ভগ্নাংশ, একটাকে বলি অসীম অনাবৃত ভগ্নাংশ। জিনিসটা কিরকম দেখেন, যেমন এই যে 3.3333, আমরা জানি আজীবন ধরে 3.333ই আসতে থাকবে। তো আমরা এটাকে রেঞ্জের মধ্যে আমরা বলতে পারি 3.3 চলমান, কারণ এটা বারবার এইটাই রিপিট হচ্ছে। আবার কিছু কিছু আছে যে অসীমের দিকে যাচ্ছে কিন্তু দেয়ার আর নো রিপিটেশন, কোনো রিপিট নাই। এটার একটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম ক্লাসের মাঝখানে, এনিওয়ান বলতে পারবেন যে স্যার পাই। ইনফিনিটিতে যাচ্ছে? পাই, গুড, ভেরি গুড। স্যার পাই, পাইয়ের the ভ্যালু value of It is pi like a is pie. infinite, the value of pi is infinite but it is not repetitive. অবশ্যই অসীমের দিকে যাচ্ছে কিন্তু কখনোই এটা রিপিট হয় না, র্যান্ডম নাম্বার আসতে থাকে, কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় না, আজীবন ধরে চলমান কিন্তু দেয়ার আর নো রিপিটেশন। এই ধরনের যখন অসীমের দিকে যাচ্ছে বাট কোনো রিপিটেশন হচ্ছে না বা একই ধরনের পুনরাবৃত্তি হচ্ছে না, ওইটাকে আমরা বলি অসীম অনাবৃত ভগ্নাংশ। আর যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেটাকে আমরা বলবো সসীম আবৃত ভগ্নাংশ। যেমন আমি যদি একটা কথা বলি, যেমন যদি এরকম একটা সংখ্যা থাকে 3.1245 1245 1245 এরকম করে আজীবন আসতে থাকে, বলেন তো এটা কি অসীম আবৃত তারা নাকি অনাবৃত? কতক্ষণ? অসীম অনাবৃত। অসীম অনাবৃত। পয়েন্ট বোঝেন, প্রশ্নটা দেখেন, যে আমি একটা সংখ্যা বললাম, অনাবৃত। সংখ্যাটা এরকম 3.12 তো এটা 4 অসীম 5 আবৃত 1 2 ভগ্নাংশ হবে। 4 স্যার 5 অসীম আবৃত আবৃত। 4 5 1 2 4 5, দেখেন 1 2 4 5 1 2 4 5 এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে আজীবন পর্যন্ত রিপিট হচ্ছে। তার মানে এটা একটা প্যাটার্ন ফলো করতেছে, একই জিনিস বারবার রিপিট হয়ে আসতেছে। হ্যাঁ, আজীবন চলমান কিন্তু রিপিট হচ্ছে, এটাকে আমরা আবৃত বলবো, কারণ রিপিটেশন, বারবার একই জিনিস ঘুরে ঘুরে আসতেছে। কিন্তু ওই যে পায়ের মান বলতেছিলাম 3.14137295 করে করে আজীবন অসীম পর্যন্ত হচ্ছে, বাট দেয়ার আর নো রিপিটেশন, কখনোই রিপিট হবে না, এটা হচ্ছে অনাবৃত। মনে থাকবে? তার মানে আপনার এখানে আসবে 3.151345 এভাবে করে। এভাবে করে আজীবন আসতে হবে কিন্তু কোনো রিপিটেশন হবে, একই সংখ্যায় বা একই প্যাটার্ন বারে বারে ঘুরে ঘুরে আসবে না। যেমন এখানে দেখেন 1 2 4 5 1 2 4 5 1 2 4 5 করে বারবার একই জিনিস ঘুরে ঘুরে আসছিল, কিন্তু পায়ের মান, আমরা যেটাকে ইংরেজিতে পাই বলি বা এইরকম একটা সাইন থাকে পায়ের মান, এই পায়ের মান কখনোই রিপিটেটিভ না, পরিবর্তনশীল না। ওকে, এটা ইংলিশ ভার্সন যারা আছেন তাদের জন্য একটু দেখে নেন। শেষ করে দাঁড়ান, ইংলিশ ভার্সন যারা আছে তাদের জন্য ডেসিমাল ফ্র্যাকশন আর 2 টাইপ, ফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশন, ইনফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশন। এন্ড ইনফাইনাইট ডেসিমাল হচ্ছে রিপিটেটিভ ইনফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশন আর নন রিপিটেটিভ ইনফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশন। রিপিটেটিভ কোনটা? অসীম আবৃত, আর নন রিপিটেটিভ হচ্ছে অসীম অনাবৃত। বলেন জাহিন। তার নন রিপিটেশন যেন এটা আপনার পাই। পাই, এটার একটা প্রাইম এক্সাম্পল বা সুন্দর এক্সাম্পল বা কমন এক্সাম্পল হচ্ছে পাই। ঠিক আছে, আর রিপিটেশন এটা আপনার পাই না। পাই আছে বাট না রিপিট যে কোনো কিছু হতে পারে। এই যে একটু আগে বললাম, আপনি যদি 10কে 3 দিয়ে ভাগ করেন, এটা এরকম 3.33333 করে আজীবন চলতে থাকবে, এটা তো রিপিট হচ্ছে, তাই না? আপনি যদি 100কে 30 দিয়ে ভাগ করেন, ওইটাও দেখবেন 3.3 একই জিনিস রিপিট হচ্ছে। তো এটা ফিজিক্যাল রিপিট হচ্ছে, ওটা হচ্ছে রিপিটেটিভ ইনফাইনাইট ফ্র্যাকশন। যে রিপিট হয় না ওটা হচ্ছে নন রিপিটেটিভ ইনফাইনাইট ফ্র্যাকশন। তার এটা একদিকে আপনার পাই। পাই কেন হবে? পাই তো পায়ের ভ্যালু তো আলাদা স্যার, পায়ের ভ্যালু এটা কেন হবে? পায়ের মান আলাদা, পায়ের মান নন একেবারে, পায়ের মান হচ্ছে 22 22 ডিভাইডেড বাই রিপিটেশন 7। ইনফিনিটি।
পাইয়ের মান হচ্ছে নন রিপিটেটিভ ইনফিনিট, আর রিপিটেটিভ হচ্ছে পাই ছাড়া যে কোনো নাম্বার, পাই না, পাই ছাড়া অন্য যে কোনো সংখ্যা যদি বারবার রিপিট হয় ওটা হচ্ছে রিপিটেটিভ। ঠিক আছে, সাবরিনা বলেন। ওকে স্যার। স্যার পাই ছাড়া কি অন্য কোনো উদাহরণ আর নাই? পাই ছাড়া অন্য কোনো প্রাইম এক্সাম্পল এক্স্যাক্টলি নাই, কারণ একটা টাইম পরে হয়তো রিপিট হইতেও পারে, বাট পাই হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কখনোই রিপিটেটিভ হবে না। একদম প্রাইম একটা এক্সাম্পল, এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। সহজ এক্সাম্পল, প্রাইম এক্সাম্পল। জোবাইর বলেন। আমি বলতেছি না। জোবাইর। স্যার 10/3 এটা তো যখন 3.333 এভাবে চলতে থাকে, তো এক্ষেত্রে 3.3-এর উপরে একটা ছোট দশমিকের মতো একটা বিন্দু দেয়, এটার নাম ওটাকে কি? আমরা ওটাকে রেসিপ্রোকাল বলি বা পৌনঃপুনিক বলি। পৌনঃপুনিক, একই জিনিস বারবার রিপিট হলে ওটাকে পৌনঃপুনিক বলা হয়। এটাকে আপনি তখন এইভাবে লিখতে পারেন, দেখেন 10কে 3 দিয়ে ভাগ করলে তখন এই যে দেখেন 3.33 আসতে থাকে, তো তখন আমরা কি করি, 3 দশমিক বারবার 3 না দিয়ে 3-এর উপর আরেকটা এরকম ডেসিমেল দিই, দশমিক, এটা ফোটার মতন। এটাকে আমরা বাংলাতে বলি পৌনঃপুনিক। পৌনঃপুনিক। আর ইংরেজিতে বলি হচ্ছে রিসিপ্রোকাল, সম্ভবত আমি এক্সাক্ট ইংলিশ টার্মটা ভুলে গেছি, বাট এরকম একটা টার্ম বলে। এটা আপনাদের আগে ছিল সম্ভবত 7-এর বইতে, সম্ভবত এটা আছে, আই এম নট শিওর, বাট 7-এর বইতে থাকার কথা পৌনঃপুনিক। ওকে, দেখেন লাস্টে কয়েকটা লাস্ট আর দুইটা দুইটা স্লাইড আছে, এরপর আপনাদের ছেড়ে দিব। সমতুল ভগ্নাংশ বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন নিয়ে কথা বলি। সমতুল ভগ্নাংশ হচ্ছে একটি প্রদত্ত ভগ্নাংশের হর এবং লবকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে আগের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। ইংরেজিতে বলে দ্য ফ্র্যাকশন অবটেন্ড বাই মাল্টিপ্লাইং অর ডিভাইডিং দ্য ডিনোমিনেটর এন্ড দ্য নিউমারেটর অফ এ গিভেন ফ্র্যাকশন বাই দ্য সেম নাম্বার এক্সেপ্ট ফর জিরো ইজ কল্ড দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ দ্য সেম নাম্বার। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এক্সাম্পল দেখেন। আচ্ছা, এখানে দেওয়ার আগে আমি সরাসরি নিজে একটা এক্সাম্পল দিই। ধরেন আমি আপনাকে বললাম একটা ভগ্নাংশ দিয়ে যে 7/5। এখন এই 7/5-এর হর এবং লবকে শূন্য বাদে, কারণ আপনি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয়ে যাবে, তো শূন্য বাদ, শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা দিয়ে উপরে আর নিচে একই সংখ্যা দিয়ে যদি গুণ করেন তাহলে অন্য একটা ভগ্নাংশ পাওয়া যাবে না। যেমন আমি যদি উপরে 2 দিয়ে গুণ করি, নিচেও 2 দিয়ে গুণ করি, নিয়মটা হচ্ছে গুণ বা ভাগ আপনি দুটোই করতে পারবেন, কিন্তু দুইটাকেই উপরে নিচে দুটাকে সেম সংখ্যা দিয়েই গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। তাহলে উপরে নিচে কি আছে দেখেন তো, চেঞ্জ হয়ে যায় কিনা? এইটা 14/10 বা 10/14 হয়ে যায় কিনা? এখন আমাদের ছিল 5/7, এটা হয়ে গেছে 10/14 আফটার মাল্টিপ্লাইং বোথ দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই 2। হর এবং লবকে 2 দিয়ে গুণ করার কারণে 7/5 হয়ে গেছে 14/10। এখন আপনি চাইলে 14/10কে কিন্তু কাটাকাটি করে আবার 7/5 লিখতে পারবেন। তার মানে দুইটার ভ্যালু আসলে সেম, মানের আসলে পরিবর্তন হয় নাই। এই কারণে যেই জিনিসটা আমি পরবর্তীতে গুণ করার পরে যে অ্যান্সারটা পেলাম সেইটাকে আগের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলা হয়। তার মানে 14/10 হবে 7/5-এর সমতুল ভগ্নাংশ। কথাটা বুঝতে পারছি? যে কোনো একটা ভগ্নাংশের হর এবং লবকে শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা দিয়ে যদি আপনি গুণ অথবা ভাগ করেন তাহলে নতুন যে ভগ্নাংশটা পাচ্ছেন সেটাকে অলরেডি যেটা আপনাকে দেয়া ছিল বা অলরেডি আগের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলা হয়। এখন এটা উল্টাও হতে পারে, যেমন আপনি যদি আপনাকে আমি দিলাম 14/10 আপনাকে দিয়েছিলাম, আপনি যে কাজ করলেন 14/10-কে উপরে এবং নিচে দুটাকে আপনি 2 দিয়ে দিয়ে ভাগ করলেন। ভাগ করার পরে যেটা হলো যে কাটাকাটি সবকিছু করার পরে অ্যান্সার কিন্তু দেখেন ভাগের সময় তো চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা তো আমরা জানি। চিহ্ন পরিবর্তন হয়ে যায়, আপনি কাটাকাটি করলে এখানে 7 চলে আসলো, এখানে 5 চলে আসলো, অ্যান্সার হয়ে গেল 7/5। আমি আপনাকে দিয়েছিলাম ভগ্নাংশ 14/10, সেটাকে আপনি উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করে পরিবর্তন করে 7/5 বানিয়েছেন। 7/5-কে তখন বলা হবে 14/10-এর সমতুল ভগ্নাংশ। বুঝতে পারছি? নাজিফা বলেন। স্যার 1 দিয়ে করলে তো মনে হয় একই আসে। হ্যাঁ, 1 দিয়ে করলে তো সেমই আসবে। এখন কথার কথা, যদি আপনি 7/5-কে যদি 1 দিয়ে গুণ করেন তাহলে তো 7/5-ই আসবে। তাহলে 7/5 7/5 তো সেমই রয়ে গেল। তো সেম হলে আর তো সমতুল ভগ্নাংশ, একই ভগ্নাংশকে আপনি অন্য নাম দিতে পারবেন? ভগ্নাংশ তো সেমই রয়ে গেছে। মান যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে প্রথম ভগ্নাংশটাকে আগের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলা হবে। শূন্য কেন বলা হয় না? শূন্য দিয়ে গুণ করলে উপর নিচে দুটোই শূন্য হয়ে যাবে, কারণ শূন্য 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 বাই শূন্যর তো মান আলাদা, ওটা তো আলাদা জিনিস হয়ে যায়। বলেন।
জোবাইর বলেন। তা যদি আমরা কোনো দশমিক সংখ্যাকে ধরেন 1.2 দিয়ে গুণ করি তাহলে ওটাও কি সমতুল ভগ্নাংশ হবে? সেম জিনিস হবে। আপনি যে কোনো সংখ্যাকে যদি ধরেন 7 আর উপরে 5, উপরেও আপনি 2.5 দিয়ে গুণ করলেন, নিচেও 2.5 দিয়ে গুণ করলেন, অ্যান্সার ওই ভগ্নাংশের হার বা দুইটা কিন্তু একই হারে বাড়তেছে, দুটাই আড়াই গুণ, 2.5 গুণ 2.5 গুণ বাড়তেছে। আপনি জি। ভাগ করলে 2.5 দিয়ে ভাগ করলে আবার এটাই ফিরে আসবে। তো আপনি গুণ করলে অ্যান্সার যেটা আসবে সেটা সমতুল ভগ্নাংশী হবে। যদি গুণ করার পরে স্যার গুণফলটা গুণ করার পরে গুণফল যদি আপনার পূর্ণ সংখ্যা থাকে তাহলে ভগ্নাংশ, যদি আবার দশমিক চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আবার জটিল ভগ্নাংশ হয়ে যাবে। বুঝতে আচ্ছা। পারছি? ওকে, এখন জি স্যার। এটা এই স্যার জিনিসটা, হ্যাঁ বলেন প্লিজ। ক্লাস তো কতক্ষণ চলবে? আমার লাইন অনেক ঝামেলা করতেছে, বারবার আচ্ছা, ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। এই এই স্লাইডের পরে আরেকটা স্লাইড আছে, এরপরে ক্লাস শেষ, এরপর আমরা শেষ করে দিচ্ছি। দেখেন, সো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এটাকে আমরা ইংরেজিতে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলি। দ্য ফ্র্যাকশন অবটেন্ড বাই মাল্টিপ্লাইং অর ডিভাইডিং দ্য ডিনোমিনেটর এন্ড দ্য নিউমারেটর অফ এ গিভেন ফ্র্যাকশন বাই দ্য সেম নাম্বার এক্সেপ্ট ফর জিরো ইজ কল্ড ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ দ্যাট ফ্র্যাকশন। মানে সমতুল ভগ্নাংশ ইংরেজি তাহলে কি হলো? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, সমতুল ভগ্নাংশ। সমতুলের ইংরেজি হচ্ছে ইকুইভ্যালেন্ট। এখন এটাকে আমরা এক্সাম্পল কয়েকটা দিয়েছি, এক্সাম্পল গুলো দেখলে বাকিটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। সরি, দেখেন, যেমন 7/3 এখানে দেওয়া আছে, এর হর এবং লবকে একই সাথে 4 দিয়ে গুণ করলে 28/12 পাওয়া যায়। একইভাবে 28/12কে 7 দিয়ে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন তাহলে 7/3 পাবেন। সুতরাং 7/3 হচ্ছে 7/3 এবং 28/12 এরা হচ্ছে একে অপরের সমতুল ভগ্নাংশ। এখন যেটা দেয়া থাকবে সেটা থেকে যদি আপনি অন্যটা পান, যেমন আপনার 7/3 দেয়া আছে, আপনি বের করেছেন 28/12, তাহলে 28/12 হবে 7/3 সমতুল। আবার উল্টোটা হতে পারে, আপনাকে 28/12 দিলাম, আপনি বের করলেন 7/3, সেই ক্ষেত্রে 7/3 হয়ে যাবে 28/12 এর সমতুল। মানে যেটা দেয়া থাকবে তার সমতুল হবে পরেরটা। ঠিক আছে? ওকে, লাস্ট স্লাইডে যাব, ওইটার পরে আমাদের ক্লাসটা আজকে শেষ। ওইটাকে আমরা বলবো হচ্ছে বিপরীত ভগ্নাংশ বা ইনভার্স ফ্র্যাকশন। এটা হচ্ছে যে কোনো একটা ভগ্নাংশ দেওয়া থাকলে এর হর এবং লবকে যদি আপনি উল্টে দেন, চেঞ্জ করে দেন, জায়গা স্যার পরিবর্তন ওটাকে করেন। রেসিপ্রোকাল ফ্র্যাকশন বলে না? হ্যাঁ, রেসিপ্রোকাল ফ্র্যাকশন বলতে পারেন, ইনভার্স ফ্র্যাকশনও বলতে পারেন। একটি প্রদত্ত ভগ্নাংশের হর এবং লবের যে স্থান পরিবর্তন করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ বলে। দ্য ফ্র্যাকশন obtained by interchanging the place of a denominator and the numerator of a given fraction is called the inverse fraction of the given fraction. কথার কথা, আপনাকে যদি আমি এই যে 7/5 দিলাম, আপনি এটাকে পরিবর্তন করে 5/7 লিখলেন, মানে 7কে উপরে নিয়ে গেলেন, 5কে নিচে নিয়ে যান, দুজনের জায়গা পরিবর্তন করে দিলেন। হরকে লব বানিয়ে দিলেন, লবকে হর বানিয়ে দিলেন, ডিনোমিনেটরকে নিউমারেটর বানিয়ে ফেলেন, নিউমারেটরকে ডিনোমিনেটর বানিয়ে ফেলেন। তো নতুন যেটা পেয়েছেন এটাকে বলা হবে ইনভার্স। এটার উল্টা, ইনভার্স মানে হচ্ছে বিপরীত। যে হর ছিল সে লব হয়ে গেছে, যে লব ছিল সে হর হয়ে গেছে, যে ডিনোমিনেটর ছিল সে স্যার নিউমারেটর হয়ে গেছে, দ্য নিউমারেটর ছিল ডিনোমিনেটর হয়ে গেছে। এরকম হলে সেটাকে ইনভার্স ফ্র্যাকশন বলা হয়। এখন ইনভার্স ফ্র্যাকশনে কয়েকটা ইন্টারেস্টিং বিষয় আছে, লাস্ট কয়েকটা জেনে নেন, শেষ। যেমন ইনভার্স 7/3 বিপরীত ভগ্নাংশ যে 3/7, দ্য ইনভার্স ফ্র্যাকশন অফ 3/7 ইজ 7/3। ইন্টারেস্টিং ফ্র্যাকশন হচ্ছে, আপনি যদি এই যে দুইটা বিপরীত ভগ্নাংশ পাইছেন, কথার কথা আমি যদি এটাই আপনাকে বলতে চাইছিলাম। এই যে 7/3 দিলাম, আমি বললাম যে এটাকে আপনি ইনভার্স করেন, বিপরীত করেন, তাহলে আপনি 3/7 পেলেন। এখন এই দুটাকে যদি আপনি কোনো কারণে গুণ করেন, গুণফল সবসময় কত হবে? 1। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দুটা বিপরীত ভগ্নাংশের গুণফল সবসময়, দেখেন 3 এ 3 কাটা চলে যায়, সাথে সাথে কাটা হয়ে যায়, এদের গুণফল সবসময় 1 পাবেন। দুটা বিপরীত ভগ্নাংশের গুণফল সর্বদা 1। আর লাস্টে হচ্ছে, এখন গুণ করলে না হলে 1 পাওয়া যায়, তাহলে ভাগ করলে কি পাওয়া যায়? সেটা তো একটা কিছু পাওয়া উচিত। দুটা বিপরীত ভগ্নাংশের ভাগফল হচ্ছে ওই ভগ্নাংশের বর্গ। তাই কিনা দেখেন তো, ঘটনা তো তাই হওয়ার কথা। না, আমি যদি আপনাকে বলি যে ভগ্নাংশ ছিল 7/3, এটা বিপরীত ভগ্নাংশ কি? আপনি বলেন স্যার 3/7। তাহলে এবার এটাকে ভাগ করেন। আর আমি যখন আপনাকে ভাগ করতে বলবো, আপনি তো জানেন ভাগ করার সময় যাকে ভাগ করা হয়, ভাজক যেটা, চিহ্ন পরিবর্তন হয়ে এই ভগ্নাংশ উল্টে যায় না? 7 নিচে চলে আসবে, 3 উপরে চলে আসবে। এখন দেখেন তো, আপনি যদি গুণ করেন, উপরে কি হচ্ছে? উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 49। 49। তাহলে দেখেন তো, এইটা আসলে কি? 7/3 বর্গ না? মানে 7-এর বর্গ হচ্ছে 49, 3-এর বর্গ হচ্ছে 9। তার মানে দুইটা বিপরীত ভগ্নাংশ যদি আপনি গুণ করেন, গুণফল পাবেন 1, ডান। কিন্তু যদি বিপরীত ভগ্নাংশ যদি আপনি ভাগ করেন, সেটা আসলে ওই ভগ্নাংশের বা যে প্রদত্ত ভগ্নাংশ ছিল বা যেটা দেয়া থাকে গিভেন ফ্র্যাকশন, সেটার স্কোয়ার বা সেটার বর্গ হয়ে যায়। বুঝতে পারছি? বর্গ নিয়ে আমরা ইন ডিটেলস আরো অনেক ক্লাস হবে, আমরা পড়বো, বাট মোটামুটি এতটুকু জানলে আজকে চলবে।
বুঝতে পারছি এতক্ষণ? এখানে কারো কোনো প্রশ্ন আছে এই জিনিস নিয়ে? নো স্যার। ওকে, আমাদের আমাদের স্যার হ্যাঁ বলেন প্লিজ। এটাতে একটু ইনভার্স ফ্র্যাকশন আবার একটু প্রবলেম হচ্ছে। ওকে, ইনভার্স অ্যাকশনটা হচ্ছে বিপরীত, একটা এটার উল্টা। ইনভার্স মানেই হচ্ছে বিপরীত। বিপরীত মানে কি? আমরা যদি যেটাকে হর বলতাম, উপরে তো লব থাকে, উল্টা লিখে বলছি, হর এবং লব এরকম থাকে। এখন ইনভার্স মানে হচ্ছে যে লব ছিল সে নিচে চলে আসবে, যে হর ছিল সে উপরে চলে যাবে। এখন কথার কথা আমরা 7/3 লিখেছিলাম, তাহলে এটার ইনভার্স বা এটার বিপরীত হয়ে যাবে, 3 উপরে থাকলে সে নিচে চলে আসবে, আর 7 নিচে ছিল সে উপরে চলে যাবে। এই যে এখন 7/3 ছিল, এটাকে আপনি পরিবর্তন করে 3/7 লিখছেন, তাহলে এই 3/7 হচ্ছে 7/3 বিপরীত ভগ্নাংশ। বুঝতে পারছি? এখন যদি আপনি দুইটাকে, একটা ভগ্নাংশ এবং তার বিপরীত ভগ্নাংশ যদি আপনি গুণ করেন, তাহলে দেখেন এই 3 উপরে নিচে 3 3 কাটা, সাথে সাথে কাটা, গুণফল আসবে 1। এটাই বলছে, দুটো বিপরীত ভগ্নাংশ গুণ করলে গুণফল 1 আসবে। কিন্তু যদি আপনি ভাগ করেন, 7/3 এবং 3/7 যদি আপনি ভাগ করেন, তাহলে কি হবে? ভাগের সময় কি হয়? ভাগের সময় এই ভাগ চিহ্ন পরিবর্তন হয়ে গুণ হয়ে যায় এবং পরবর্তী ভগ্নাংশের পজিশন উল্টে যায়। এটা এটা তো আমরা জানি যে ভগ্নাংশটা পরিবর্তন হয়ে যায় নিচে উপরে। তাহলে এখন দেখেন কি আছে, উপরে 3 3 গুণ করলে আসে 9, সাথে সাথে গুণ করলে 49। এই 49/9 এটা হয়ে গেছে বর্গ। বর্গ মানে কি? কোন একটা সংখ্যাকে আরেকবার গুণ করলে এটা বর্গ হয়ে যায়। এখন দেখেন 7কে 2বার গুণ করলে 49, 3কে 2বার গুণ করলে 9। তাহলে এটাই বলেছে, দুটি বিপরীত ভগ্নাংশ যদি আপনি ভাগ করেন, ওই ভাগফল হবে ভগ্নাংশের বর্গ। এটাই বলছে। বুঝতে পারছি? ওকে, মাইশা বলেন, কি বলবেন? স্যার আমি পিছনের পাইটা বুঝি নাই। পাই বোঝা লাগবে না স্যার, পাই আলাদা জিনিস। পাই হচ্ছে একটা নাম্বার, পাই একটা সংখ্যা। সংখ্যাটা হচ্ছে মূলত আপনি যদি 22 22কে 7 দিয়ে ভাগ করেন, তাহলে এমন কিছু সংখ্যা আসতে থাকে সেটা অসীম, এবং এটা কখনো বারবারে রিপিট হয় না, বা বারে বারে একই জিনিস ঘুরে ঘুরে আসে না। এই একটা সংখ্যা, এটা গণিতের একটা অদ্ভুত ব্যাপার যদি বলতে পারেন, বা ম্যাজিক্যাল একটা ব্যাপার বলতে পারেন। এটা এমন একটা সংখ্যা যেটা কিনা আজীবন ধরে চলমান, এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছিল পাই। এটাই বলেছিলাম আর কি, যে এটা কখনো রিপিট হয় না, বারে বারে ফিরে ফিরে আসে না, কিন্তু আজীবন ধরে চলমান। পাই যখন থেকে আবিষ্কার হয়েছে তখন থেকে, এখন আজ থেকে 200 300 বছর যখন পাই আবিষ্কার হয়েছে, না আরো বেশি, আরো আগে আবিষ্কার হয়েছে, তখন থেকে এখন পর্যন্ত পাইয়ের মান চলমান। পাইয়ের শেষ মান বের হয় নাই। সাধারণত আমরা কি একটা জিনিস ভাগ করলে ভাগফল তো যত ঘরেই যাক, যাওয়ার পরে তো শেষ হয়, কিন্তু পাইয়ের মান আজীবন ধরেও শেষ হবে না। এটা একটা গণিতের মিরাকেল বলতে পারেন, বা অদ্ভুত বলতে পারেন, আর কোনো কিছু না। পাইয়ের মান স্যার সাধারণত, পাইয়ের 62 মানটাকে সেন্টার আমরা পর্যন্ত নাকি বের তিন করা দশমিক হয়েছে। এক চার এক ছয় অথবা 3.14 এরকম ভাবে ব্যবহার করি অঙ্কেতে ছোট ক্লাসে। আপনি যখন সিনিয়র হবেন তখন পায়ের মান আরো বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, জাহিন বলেন। আর দশমিক যে আপনার যেমন 3.14 যে এটা যে চলমান থাকে যেগুলা পাই, এখানে আপনার কয়টা সংখ্যা নিলেই নিতে হবে সর্বোচ্চ? এইটা আপনার অঙ্কেতে বলা থাকে, আপনাদের জুনিয়র ক্লাস 6, তো ক্লাস 6 এর জন্য 3.14 পর্যন্ত ধরে অনেকে করে ফেলে। যতই বা হোক আপনি পাই। এখন আপনি যত বেশি সংখ্যা নিতে পারবেন, আপনার মান তত অ্যাকুরেট আসবে। হ্যাঁ, আর যত কম সংখ্যা নিবেন তত কাছাকাছি বা প্রায়ের মান আসে। আমরা অনেক সময় লিখি না যে না সংখ্যা হচ্ছে এত প্রায়, ওই মানটা ওইরকম আর কি। এরকম কোন নির্দিষ্ট নিয়ম নেই। অনেক সময় অঙ্কেতে বলে দেয় যে 2 ঘর 3 দশমিকের পর 3 ঘর পর্যন্ত নিয়ে অঙ্ক করো, বলে দিলে সেই অনুযায়ী আপনি অঙ্ক করতে হয়। সাধারণত 4 ঘর 3.1416 এতটুকুর বেশি আসলে লাগে না, সর্বোচ্চ এতটুকুই লাগতে পারে, এর বেশি লাগে না। ঠিক আছে, ওকে। আমরা আমি আপনাদের চ্যাট বক্সে একটা স্পট টেস্টের লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? স্পট টেস্ট মানে আপনারা ওই লিঙ্কটাতে ঢুকবেন, ঢুকে ছোট্ট করে একটা 5-10 নাম্বারের একটা এক্সাম দেওয়া আছে গুগল ফর্মে। আপনি ওখানে নাম দিবেন, আপনার ভার্সন দিবেন, আপনার যে কন্ট্যাক্ট ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দিবেন, দিয়ে ওইখানে স্পট টেস্ট দিয়ে সাবমিট দিয়ে দিবেন। দেখবেন যে সাবমিট দেওয়ার পরে ভিউ স্কোর বা স্কোর দেখার অপশন আসছে, দিলে আপনি নিজে দেখতে পারবেন কোনটা হয়েছে, কোনটা ভুল হয়েছে, দেখতে পাবেন। ঠিক আছে, আমি এই লিঙ্কটা আপনাদের ইয়াতে দিয়ে দিচ্ছি, কি বলে এটাকে, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ক্লাস শেষ হলে, আপনারা অবশ্যই, আমরা ক্লাস শেষ করব তার আগে আপনি এই